দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের আলোচনায়। দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর 4 জন ব্রিগেডিয়ার জেনারেলকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, অর্থাৎ বরখাস্ত করা হচ্ছে। একটি বরখাস্তের কনফার্মেশনের চিঠি আমাদের কাছে আছে, বাকি 3টি প্রক্রিয়াধীন আছে, আমরা হয়তো 2 দিনের মধ্যে পেয়ে যাব। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোভিড পরিস্থিতি, বাংলাদেশের মানুষের যে হাহাকার এবং চলমান যে রাজনৈতিক অবস্থা, সকল কিছু নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করব। আজকের আলোচনায় আমার সঙ্গে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন শহীদ ইসলাম, আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচের কর্মকর্তা, একজন লেখক, একজন সাংবাদিক, ক্যাপ্টেন শহীদ ইসলাম। শহীদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম কনক সাহেব, আমি ইনশাল্লাহ ভালো আছি। আর আমাদের দর্শক শ্রোতাদেরকে রমজান মাসের শুভেচ্ছা, সবার প্রতি সালাম আমার। তো আপনি জানেন যে রমজান মাসে বাংলাদেশে লকডাউনের নামে এক এক রকমের নাটক হচ্ছে। একবার হালকা লকডাউন, একবার কঠোর লকডাউনের মধ্যে আবার মার্কেট খোলার ঘোষণা এসছে এবং দেখা যাচ্ছে যে বড় লোকের গাড়ি চলতেছে, গরিবের রিক্সার উপর হামলা, সাধারণ মানুষের উপর হামলা। এবং আপনি যদি দেখেন, ইতিমধ্যে এই ফুটেজগুলো সোশ্যাল মিডিয়ায় খুব ছড়িয়ে পড়েছে যে পুলিশ কিভাবে পিটিয়েছে একজন শ্রমজীবী মানুষকে। এবং পাশাপাশি এই যে একটি কিশোর বলবো কি, শিশু, সে একটি প্রতিবাদ করেছিল লকডাউনের, তাকেও টর্চার করেছে পুলিশ। এবং পাশাপাশি এখন জানা যাচ্ছে সে নিখোঁজ, তাকে পাওয়া যাচ্ছে না। তো আপনি জানেন যে ইন্ডিয়াতে কোভিডের অবস্থা ভয়াবহ। এখন মহল্লায় মহল্লায় শ্মশান, আমরা যে চিত্রগুলো দেখছি, মানুষের অবস্থা অত্যন্ত খারাপ। ইন্ডিয়া জুড়েই ভয়ঙ্কর অবস্থা, বাংলাদেশের মতোই অবস্থা ইন্ডিয়াতে বলা চলে। বাংলাদেশে তো ধরুন অনেক কিছু গোপন হয়, অনেক কিছু জানা যায় না। ইন্ডিয়াতে তো মিডিয়া এখনো অনেক বেশি স্বাধীন বাংলাদেশের তুলনায়, যার ফলে তারা অনেক তথ্য নিয়ে আসছে, অনেক ফুটেজ দেখাতে পারছে যেটি বাংলাদেশ দেখাতে পারছে না বা বাংলাদেশের সাংবাদিকরা দেখাচ্ছে না। তো মানে ইন্ডিয়াতে এই যে বিপর্যয়, এই বিপর্যয়ে আমি মনে করি যে বাংলাদেশের যতটুকু সাধ্য আছে সেটি নিয়ে সাহায্য করা উচিত, মানুষের পাশে দাঁড়ানো উচিত, মানুষের জন্যই মানুষ। এবং বাংলাদেশের যে লকডাউন, ইন্ডিয়ান পরিস্থিতি, এখন আমাদের করণীয় কি? কেউ বলছেন যে বর্ডার লক করতে, বর্ডার সিল করার জন্য। তো সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা কি? কনক, প্রথম জিনিস হলো যে এটা তো একটা মহামারী, তো সুতরাং বর্ডার লক করাটা কিন্তু একটা যৌক্তিক একটা পদক্ষেপ, কারণ এই ডিজিজটাকে কোয়ারেন্টাইন করতে হবে। আমরা তো শুধু ব্যক্তির কোয়ারেন্টাইনের কথা বলি, তো ডিজিজটাকে কোয়ারেন্টাইন করতে হবে। যেহেতু এটা দুটো ভিন্ন দেশ, সুতরাং প্রথমে বর্ডার, আকাশপথ, বিমানপথ, নৌপথ, স্থলপথ, এগুলো সিল করতে হবে প্রথম। কারণ ভারতে ভয়াবহতাটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আপনি এটা যে কোনো দেশেই, আপনি সুদূর লন্ডন ভারতকে রেড অ্যালার্টে ফেলে দিছে, মানে ইউকে। তো ওইটা একটা আসপেক্ট। আর দ্বিতীয়ত, প্রতিবেশী হিসেবে অবশ্যই ভারতের সাহায্যে আমাদের এগিয়ে আসা উচিত। আমরা মানবিকভাবে কতটুকু সাহায্য করতে পারি, সেটা সেই ধরনের সাহায্যের জন্য আপনার বর্ডার খোলা রাখতে হবে এমন কোনো কথা নেই। খোলা রাখলে সেটা ওই বিশেষ ব্যক্তির জন্য খোলা রাখা হবে। মনে করুন যে আমাদের ত্রাণ কর্মকর্তারা যাচ্ছে ওখানে, আমাদের ওষুধ নিয়ে কেউ যাচ্ছে ওখানে, বা এই যে একটা ডেসপারেট সিচুয়েশন, পশ্চিমবঙ্গের অবস্থাও কিন্তু খুবই খারাপ। সুতরাং আমাদের যে বর্ডারগুলো আছে সেখানে বর্ডারিং এরিয়াতে ওদেরকে হেল্প করার যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমরা করব, কারণ প্রতিবেশী তো প্রতিবেশীর জন্য, তাই না? সুতরাং এই আসপেক্টটা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে, আমাদের এখানে যে কথাটা আপনি বললেন যে আমাদের কোভিডটার ব্যাপারে আমাদের যে পলিসি মেকিংটা, কনক, এটা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খারাপ। কেন বলি আমি আপনাকে, একটা গভর্নেন্স কি? একটা গভর্নেন্স হলো যে বিভিন্ন স্ট্রাকচার অফ দ্য গভর্নমেন্ট ইন্টারেকশন করে। মনে করেন স্বাস্থ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত দিল, স্থানীয় পর্যায়ে সেটা পৌঁছলো কিনা, সেটা কিভাবে কার্যকর করবে, এবং এই মূল পলিসিটা কোত্থেকে আসলো, সেই পলিসিটা কি যৌক্তিক না অযৌক্তিক, বাস্তব ভিত্তিক না অবাস্তব। আপনি তখন লকডাউন হঠাৎ করে বলে কি লকডাউন, এবং বলে কি এমন লকডাউন, খুব টাইট লকডাউন হবে, মানুষ হুড়মুড় করে গ্রামে ছুটে যাচ্ছে যে এখন তো ঢাকা শহরে কোনো কাজ নাই, আমার থাকতে পারবো না, কাজ করতে পারবো না, খাবো কি, আমি চলে যাচ্ছি। আবার 3 দিন পরে, 4 দিন পরে আবার এইটা খুলে দেয়, এইটা আংশিকভাবে খোলে, ওইটা আংশিকভাবে বন্ধ করে, আবার মানুষ এই দল বেঁধে ফেরি কাটে। এই যে কোভিডটা ছড়াচ্ছে, এভাবে গ্রামে ছড়াচ্ছে, শহরে ছড়াচ্ছে, এই যে শাটল বিটুইন ভিলেজ অ্যান্ড ঢাকা অ্যান্ড মেট্রোপলিটন, এটার জন্য কোভিডটা খুব মারাত্মকভাবে ছড়াচ্ছে। এগুলো হচ্ছে কি
পুরা গভর্নেন্সটা, এবং এই এক জায়গায় না, কোনো আমাদের গভর্নেন্সটা টোটালি কলাপস করছে বাংলাদেশে। এইসব কথা বললে বলবে কি যে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা করি। উই আর অবজার্ভার্স, এম আই রাইট? আমরা অবজার্ভ করি, আমরা অনেক সময় নষ্ট করে জিনিসপত্রগুলো ফলো করি। আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা যা দেখতে পাচ্ছি, গভর্নেন্স কলাপস করেছে এখানে টোটালি। এক অংশ কি দাবি করছে, আরেক অংশ জানে না। আপনি গতকালকের ঘটনা ধরুন, কোভিডের ভ্যাকসিন আসছে না ভারত থেকে, এবং যেহেতু ভ্যাকসিনকো অনেক বদনাম কাঁদে নিয়ে ব্যক্তিগত উদ্যোগে ব্যবসাটা করতে গেছে, সুতরাং তারা সমালোচনার মুখে পড়ে গেল। মানুষ এখন চিচি করতেছে ভ্যাকসিনকোকে। ভ্যাকসিনকোর এমডি সাহেব বলে দিলেন কি খুব কঠোর ভাষায় যে পয়সা দিয়েছি, ভ্যাকসিন কেন দেবে না, দিতেই হবে, এটা তো কোনো ফান না, গভর্নমেন্টকে কঠোর পদক্ষেপ নিতে হবে। মানে উনি মানে আনইউজুয়াল ভাবে অনেকগুলো স্ট্রং, অ্যাজ এন আওয়ামী লীগের এমপি, প্রাক্তন প্রেসিডেন্টের ছেলে হিসাবে খুব স্ট্রং পদক্ষেপ নিলেন। আবার বিকালবেলা পররাষ্ট্রমন্ত্রী বললেন কি না, এত স্ট্রং অবস্থান নিয়ে এত কোনো কারণ নাই, ওদের ওখানে কোভিড বেড়ে গেছে যার জন্য ভ্যাকসিনগুলো আসছে না। আমার কথা হচ্ছে একটা বিজনেস ডিল, সিম্পলি বিজনেস ডিল, একটা কন্ট্রাক্ট সাইন করা হয়েছে বাংলাদেশের সাথে। এই ডিলের অব্লিগেশন, এটা কমপ্লাই করা, এটা সিরাম ইনস্টিটিউটের দায়িত্ব। এখানে তো মায়া মমতা দেখার কোনো দরকার নাই। ভারতে যদি কোভিড আরো 10 গুণও বেড়ে যায়, এইটা তো না বলার কোনো কারণ নাই, কারণ তুমি বিজনেস ডিল করলে কেন? তারপর তুমি অ্যাডভান্স টাকা নিয়ে গেলে, তুমি একদিকে বলছো আমরা বন্ধু রাষ্ট্র, এবং নট অনলি দ্যাট, তুমি পলিটিক্স করে, চীন যখন আমাদেরকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দিচ্ছিল, পলিটিক্স করে আমাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসলে তুমি এনে এইসব ঝামেলা করে এখন এসে আমাদেরকে ওই অনিয়নের মতো এখন আমাদেরকে একটা বিপদে ফেললে। এখন কথা হচ্ছে কি, এই যে সরকারের মধ্যে সমন্বয়হীনতা, পররাষ্ট্রমন্ত্রী সে সরকারের মুখপাত্র এইসব ব্যাপারে, যেহেতু একটা ভিন্ন দেশের সাথে ডিল করা হচ্ছে, উনি কি করে এই পাপনকে কন্ট্রাডিক্ট করে কথা বলে যে না এরকম টাফ স্ট্যান্ড নেওয়ার কোনো মানে হয় না। আমি তো এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি আপনাকে প্রত্যেকটা সিদ্ধান্তের ভিতরে আমি দেখছি যে একটা সমন্বয়হীনতা, এবং আসলে দেশটা কেউ কন্ট্রোল করছে না, এখানে গভর্নেন্সটা ফেল করছে, সেটাই হেডলাইন। এবং গভর্নেন্সটা শহীদ আমি যদি বলি যে বেক্সিমকোকে এককভাবে এই টিকার যে সুযোগটা দেওয়া হয়েছে, অর্থাৎ সালমান এফ রহমান তো খুব বিতর্কিত ব্যক্তি এবং লুটেরা, বাংলাদেশের লুণ্ঠনজীবী, সবকিছুতে তার হাত আছে। তখনই বলা হচ্ছিল যে কেন শুধুমাত্র বেক্সিমকো, কেন আমাদের যারা উল্লেখযোগ্য যে ফার্মাসিউটিক্যালস গুলো আছে সবাইকে দিয়ে কেন একটা সিন্ডিকেট করা হবে না, সবাই মিলে কেন যোগ দিবে না? এবং এখন তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের নিজেরই টিকা উৎপাদনের সক্ষমতা ছিল। দেখুন, ভ্যাকসিনকো মনে করুন যে সিরামের সাথে ডিল করছে, ভালো কথা। জি, তো আমাদের টিকার চাহিদা তো এর চেয়ে অনেক বেশি, যে ডিলটা 1.5 কোটি, যেখানে 1.5 কোটি বোধহয় একটা ডিল, আমাদের টিকার চাহিদা তো আরো অনেক বেশি। আমাদের জনসংখ্যা হলো 18 মিলিয়নের মতো, সবাইকে 2টা করে ভ্যাকসিন দিতে হবে। এখন আপনি মনে করেন তাহলে গভর্নমেন্ট কেন অন্য একটা ডিল করলো না কোথাও, অথবা আরেকটা প্রাইভেট ফার্মাসিউটিক্যাল কেন আরেকটা ডিলের ব্যবস্থা করা হলো না? আমি এমন কোনো দেশ খুঁজে পাবেন না যেখানে 3টা-4টা ডিল হয় নাই। আমি কানাডা থাকি, কানাডার সরকার প্রাইভেট চ্যানেলে 5টা থেকে 6টা ডিল হয়েছে এখানে। তারপরও এই যে অ্যাস্ট্রোজেনেকা আসতে দেরি হচ্ছিল, আবার হুড়োহুড়ি, মানে ভাই এটা তো একটা প্যান্ডেমিক অবস্থা। প্রত্যেক মানুষ তার নিজের অবস্থানটা আগে বিবেচনা করবে, প্রোডাকশনের ব্যাপার আছে, প্লাস প্রিসিশনের ব্যাপার আছে। আমি যে একটা প্রডিউস করলেই তো হবে না, ভ্যাকসিনটা তো কাজ করতে হবে। সুতরাং একটা সাইন্টিফিক যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো করেই তো পার হয়ে আসতে হবে। হঠাৎ করেই তো ওরা ডেলিভারি দিতে পারবে না এভাবে, এটা তো ওই টেকনিক্যাল টেস্টটা তো পার হয়ে আসতে হবে। সুতরাং অনেক ব্যাপার আছে। তো আমার কথা হচ্ছে সবগুলা ডিম একই বাস্কেটে রেখে খুব বাহাদুরি এবং কি ধরনের বড় উচ্চ কণ্ঠে কত কথা বলা হলো, সাধারণ মানুষের সমালোচনাকে গায়ে নেওয়া হলো না, আর এখন হঠাৎ করে পুরো জিনিসটা কলাপস করলো কেন? এই ধরনের আনফোর্সিন চিন্তা করার ক্ষমতা নেই কেন সরকারের? এখন ক্ষমতা আছে, ব্যক্তি স্বার্থ। এখানে ভ্যাকসিনকো পার ভ্যাকসিন কতটুকু কামাবে বুঝুন তো, ওইটা তো হিসাব একটা আসছে মিডিয়াতে। তো এখানে মিলিয়ন্স অফ ডলার কামানোর একটা ব্যবসাতে চলে গেছে। সালমান রহমান তো তার কাজই হলো এই, যেখানে চান্স পাবে কিছু পয়সা কামিয়ে নেয়া, যেখানে চান্স পাবে কিছু পয়সা কামিয়ে নেয়া। সে সে জিএমজি এয়ারলাইন্সে একই জিনিস করছে। জিএমজি শেয়ারটা কিনছে, কিনে জিএমজি কে স্টক মার্কেটে ইনফ্লেট করে দিছে, পয়সাটা উঠাচ্ছে, উঠিয়ে তারপর সে চলে গেছে, জিএমজি ব্যাংক্রাপ্ট করে দিছে। একটা সুন্দর এয়ারলাইন্স দাঁড় হয়েছিল বাংলাদেশে, বিমানের চেয়েও বেশি ফ্লাইট ওদের হয়ে গেছিল, নষ্ট করে দিছে। সুতরাং তার কাজ হলো যেখানে পয়সা কামানো যায় আনইথিক্যাল ওইতে পয়সা কামিয়ে না, কথা বুঝছেন? এবং সে আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কনক সম্পূর্ণ অ্যাপারেটাস অফ দ্য গভর্নমেন্ট, সম্পূর্ণ কারাপশনের উপরে। আপনি কোন দিকে তাকাবেন? সরকারের আমলা যেগুলো সরকারের খুব ক্লোজ, করাপ্ট, আমাদের কাছে প্রমাণ আছে। সরকারের জেনারেল যেগুলো সরকারের সাথে ক্লোজ,
করাপ্ট, আমাদের সাথে খবর আছে। পলিটিশিয়ান যেগুলো সরকারের সাথে ক্লোজ, মন্ত্রীগুলো আপনি দেখেন 12 বছর ধরে একটা ক্যাবিনেট চালাচ্ছে উনি, ওই উল্টাপাল্টা করে করে সেই করাপ্ট লোকগুলাকে এক স্থানে বারবার রাখতেছে, কাউকে বদলায়ও না, কিছু করেও না। ওদের এফিসিয়েন্সি নিয়েও কোনো কোশ্চেন নেই। এই যে স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে এত কিছু যাচ্ছে, নাথিং ডুইং, ওরাই থাকবে, বিকজ ইটস এ ক্যাবল ম্যান। এটা একটা, তারা কয়েকজনে মিলে একটা ওই যে মাফিয়া গ্যাং তৈরি করছে, এই করাপ্ট লোক। এখন আপনি আমাকে বলেন, আপনার সাথে যদি 15 জন লোক থাকে, 20 জন লোক থাকে, 30 জন লোক থাকে, সবাই যদি প্রমাণিতভাবে করাপ্ট হয়, আপনি কি করে দাবি করেন যে আমি করাপ্ট না? এই 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 ট্যাবলেট আপনি কি করে খাওয়াবেন? এই যে জাহিদ মালিকের অ্যাকচুয়ালি স্বাস্থ্যমন্ত্রীর নামে যে যে ব্যক্তিটি বসে আছে, সে তো আসলে এখান থেকে কমিশন পাঠাচ্ছে, কমিশন নিজেও খাচ্ছে কিছু, আবার জায়গা মতো কিছু কমিশনও পাঠাতে হয় তাকে, সে ওই ডিলগুলা করে, তার এখানে আর কিছু করার নাই আসলে। শোনেন কনক, এগুলো যদি আপনি মানে ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেকটা ব্যক্তিকে ধরেন, আপনি জাহিদ মালিক, তার ছেলে ব্যবসা করে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মন্ত্রীর ছেলে কি করে ব্যবসা করে আপনি আমাকে বলেন? আপনি কার কথা বলবেন? এই যে আজকে বড় কথা বলছে পাপন সাহেব বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড ফ্যাট স্যালারি নিচ্ছে, পাপন সাহেব এমপি ফ্যাট স্যালারি নিচ্ছে, একই সাথে সে বেক্সিম করে এমডি হয় কি করে? টেল মি, বাংলাদেশে কি কোথাও কোনো রেগুলেশন আছে যে এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা আর এখানে প্রাইভেট চাকরি করতে পারবেন? কোনো আইন নেই তো এখানে। পাপন সাহেব প্রেসিডেন্ট সাহেবের ছেলে, প্রাক্তন প্রেসিডেন্টের ছেলে, প্রধানমন্ত্রী খুব ক্লোজ মানুষ, ফ্যামিলি ফ্রেন্ড। পাপন যা করে সবই মাপ। পাপন সাহেবকে 3 জায়গার থেকে যদি কমের মধ্যে নেয় 15 লাখ টাকা বেতন নিচ্ছে। একটা কথা বলছি, আমার কথা হচ্ছে কি, হু আর ইউ সার্ভিং? কোথায় আপনি ফোকাস দিচ্ছেন? এবং এটা আপনি অথরাইজ করছে কে? দিস ইজ এ টোটাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কি করে আমাদের এমপি বাইরে একটা চাকরি করে ফুল টাইম, বেক্সিমকের মতো একটা আন্তর্জাতিক কোম্পানিতে সে ম্যানেজিং ডাইরেক্টরে বসে আছে, আবার এট দ্য সেম টাইম ক্রিকেট কন্ট্রোল বোর্ডটা চালানোর মতো আর কোনো লোক নাই বাংলাদেশে। যদি আপনার এমপি হতে হয়, মন্ত্রী হতে হয়, আপনি ওইটাতে করেন। সব খাইতে হবে। এখন দেখেন যে তার এগুলার থেকে হয়তো তাদের কোথাও কোথাও কমিশন দিতে হয়, টাকা পাঠাইতে হয়, সেটা তো আছেই। তো শহীদ ভাই, আপনি দেখেছেন যে বেশ ব্যাপক ফলাও করে আওয়ামী লীগের প্রচার করছে যে 13 লক্ষ পরিবারকে খাবার দেওয়া হবে, ঈদের উপহার দেওয়া হবে 13 লক্ষ পরিবারকে, না 15 লক্ষ পরিবারকে, 10 কোটি টাকা দুস্থদের মধ্যে বিতরণ করা হবে, 10 কোটি টাকা। তো বাংলাদেশে এই মুহূর্তে দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা প্রায় 7 কোটি, 5 থেকে 7 কোটি এরকম। তো 10 কোটি টাকা দিয়ে কি হবে? অথচ আপনি 1 মাস আগেই দেখলেন যে জন্ম শতবার্ষিকী উদযাপনের নামে 400 কোটি টাকার বাজি পড়ানো হয়েছে। তো কিভাবে, মানে এই অবস্থা কেন? মানুষের কি ন্যূনতম বিবেকবোধ, ন্যূনতম মানে কি, এরা কি? শোনেন, এই মুহূর্তে রাস্তাঘাটে আজকে পত্রিকায় হেডলাইন আছে, মানব জমিনে বোধ হয়, যে ভিক্ষুক বলছে যে মানুষ এত পয়সাহীন হয়ে গেছে, আগে যারা ভিক্ষাটা দিত তারা ভিক্ষা দিতে পারছে না। বিকজ কতদিন আর এভাবে চলে বলেন? আমি একটা কথা বলি, খাদ্য সাহায্য দেওয়ার তো প্রশ্নই ওঠে না। সরকারি গুদামে বর্তমানে খাদ্যের যে রিজার্ভ, সেটা বিগত 12 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে আসছে। মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও এতটুকু কমে যায় নাই কখনো। এখন আছে বোধ হয়, ইফ আই এম নট রং, 4,60,000 মেট্রিক টন মাত্র। গত বছরও ছিল 12,33,000 মেট্রিক টন। তার আগের বছর ছিল 14,29,000 মেট্রিক টন। এই যে একটা, এই অবস্থার থেকে এখান থেকে যদি গরিবদের দিতে যায়, দেওয়ার প্রশ্নই ওঠে না। দারিদ্রতার কথা বললেন আপনি, দারিদ্রতা অলরেডি 30 লক্ষাধিক, মানে 3 মিলিয়নের উপর, এটা আগেরই একটা স্ট্যান্ডার্ড পরিসংখ্যান ছিল। এটা এখন একজাক্টলি ডাবল হয়ে গেছে। তার মানে এই মুহূর্তে 6 কোটি লোক দেশে দারিদ্র সীমার নিচে বাস করছে। এখন আপনি বললেন কি তাদেরকে আমি 10 কোটি টাকা দেব, মাথা পিছু 1 টাকা 25 পয়সাও পড়ে না, কিন্তু কথা বুঝছেন? এর মধ্যে চুরি আছে না? চুরি তো এটা বাদ দেন, চুরি তো আছেই। তো আমি চুরি কথা নাহলে বাদ দিলাম, নাইলে যে না খুব বিপদে আছে এখন, চেয়ারম্যান সাহেব আর মেম্বার সাহেব চুরি করবে না। কনক, এই লিস্টগুলো কিভাবে হয় জানেন? এগুলো ফিজিক্যালি গিয়ে দেখতে হয়। আমি দেশে থেকে লম্বা সময়ে আমি দেখছি এগুলা। এখানে ইউএনও ইনস্ট্রাকশন দেয় মেম্বার এবং চেয়ারম্যানকে, ওকে আমরা এই ত্রাণটা দেব, এই পয়সাটা দেব, আপনি লিস্ট প্রদান করেন। মেম্বার চেয়ারম্যান সাহেব তাদের আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে, এমনও নিউজ বাংলাদেশে আসছে, আপনি বোধহয় দেখছেন, যে কোটিপতিদেরকে পর্যন্ত ঢুকিয়ে দেয় ওখানে।
তো এখানে একটা গন্ডগোল, তো বিরাট ধরনের গন্ডগোল আছে। সাধারণ মানুষগুলা এইভাবে একটা গভর্নমেন্ট এভাবে চলে না, কথা বলছেন। এগুলো একজন সুস্থ নিয়ম থাকতে হয়, সুস্থ সিস্টেম করে নিতে হয়। কারণ এই দারিদ্রতা তো আজকে নতুন কিছু না, মহামারী দুর্যোগ এগুলো তো আসবেই। আমরা কেন, পৃথিবীর উন্নত দেশও এই ধরনের বিপদ আসে। একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকতে হয়। গভর্নেন্সটাই, আমি বললাম না, গভর্নেন্সটাই কলাপস, সবাই ধান্দায় আছে বানানোর জন্য। এবং আপনি দেখেন যে গত বছরের প্রথম যে ধাওয়াটা করোনার, এর পরে কিন্তু সব দায়সারা ভাবে চলছে। কিন্তু এরা আতশবাজি পোড়াইছে, এরা বছরব্যাপী অনুষ্ঠান, টাকার হরিলুট, সবকিছু, কেউ মনোযোগ দেয় নাই যে আমার হসপিটালের উন্নতির জন্য, কেউ মনোযোগ দেয় নাই আমার অন্যান্য জিনিসপত্র, অক্সিজেন থেকে শুরু করে এইসব অক্সিজেনের অর্থাৎ অক্সিজেন কনভার্ট করার যেসব যন্ত্রপাতি বা যা কিছু, হসপিটালের বেড বাড়ানো, কোনো দিকে কিন্তু নজর দেয় নাই কিন্তু তারা, তাই না? কোন ডিস্ট্রিক্ট হাসপাতালে একটা আইসিইউ নাই, নাই। অদ্যাবধি। এই হলো বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা। সে স্বাস্থ্যমন্ত্রীও বহাল তবিতে বসে আছেন। তো বাংলাদেশে কোনো বিশেষজ্ঞ নাই যারা এটা প্রজেক্ট করে নাই যে এইটা আসলে এই অবস্থা? আরে বিশেষজ্ঞ তো দলীয়, এই যে কোভিড প্যানেল টোটালি দলীয়। আপনাকে আওয়ামী লীগের হতে হবে কোনো কিছু করার জন্য। এইভাবে কি রাষ্ট্র চলে? এভাবে রাষ্ট্র চলে? আপনাকে আওয়ামী লীগের হতে হবে। নট অনলি দ্যাট, ওই যে কি তথাকথিত মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে, আমার আব্বা আওয়ামী লীগ করছে, আমি করছি, এই ধরনের একটা ট্যাগ থাকতে হবে আপনার। এই ট্যাগ না হলে আপনি কাছেও যেতে পারবেন না। এখন ওদের রাজত্ব, ওরা জোর করে ক্ষমতা থাকে, ওদের লোক দিয়ে সবকিছু চালাচ্ছে। নির্বাচন বলতে তো কোনো, আপনি লোকাল গভর্নমেন্টের উপর নির্ভর করতে পারবেন না। নির্বাচন বলতে কোনো জিনিস নাই। স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় করে ফেলছে। দলীয় করে এখন আওয়ামী লীগ বিএনপির থেকে, বিএনপি তো যায় না খুব একটা, মনোনয়ন দেয় তো আওয়ামী লীগেরও জিতবে, ইলেকশন হয় না, ভোট কেন্দ্রে কেউ যায় না। আমার কথা হচ্ছে কি, কোথাও কোনো সিস্টেম, রুল অফ ল, কোনো কিছু ধরে রাখা হয় না। এই কথাগুলো লিখলে বললেই বলা হয় এগুলো নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা করা হচ্ছে। আমার কথা হচ্ছে আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা করা হচ্ছে। টুডে, অ্যাজ অফ টুডে, হোয়ার ইজ ইউর ইকোনমি? শো মি। আপনার স্টকে খাদ্যশস্য নাই, 12 বছরের সর্বনিম্ন, এটাই শুধু একটা জিনিস না, আপনার কোষাগারে টাকা নাই। আপনি গত 3 মাসে $1.6 বিলিয়ন ধার করছেন এবং ইউ আর স্টিল বেগিং। আপনি কি ভুলে গেছেন 2 বছর আগে আপনার অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিল যে আইএমএফ ব্ল্যাঙ্ক চেক নিয়ে নাকি রাস্তায় ঘুরতেছে, ব্রিফকেসের ভিতরে ব্ল্যাঙ্ক চেক নিয়ে ঘুরতেছে আপনাদেরকে দেওয়ার জন্য। এই মুহূর্তে আপনি আইএমএফ এর কাছে বেগিং করছেন টাকার জন্য। আর সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক রাজনীতিতে এবং কূটনীতিতে আপনি চীনকে খেপিয়ে ফেলেছেন। চীন যে উন্নয়ন বাজেটগুলো দিচ্ছিল, যে টাকাগুলো সরবরাহ করছিল, সেটাও বন্ধ করে দিয়েছে। পদ্মা সেতুর আপনি দেখেন, স্থল সংযোগ যেটা গাড়ি ঘোড়ার সংযোগ, সেটা মোটামুটি একটা ব্রিজিং করে একটা নিউজ তো ব্রডকাস্ট করে দিল যে হাসিনারা করে ফেলছে। আসলে তো কাজ তো ওইটুকু না, কাজ তো আরো হাজার কাজ বাকি। সেটার বাজেট কোথায়? এটার সাথে যে রেল সংযোগ এখন পর্যন্ত 5% কাজও হয়নি, কারণ চায়না ফান্ড দিচ্ছে না, এবং আরো অনেকগুলো প্রজেক্টে চায়না ফান্ড বন্ধ করে দিচ্ছে। কথা হচ্ছে ওরা তো ধরেন যাই হয়, যতটুকু হয় এই নিয়ে তারা গুণগান গাইতে গাইতে বাদ্য পিটাইতে বাদ্য বাজাইতে, এবং ওদের তো এখন সব পোষ্য মিডিয়া ঝাঁপাই পড়ে, অবদান, এই অবদান, সেই অবদান, অসাধারণ ব্যাপার। কিন্তু দেখেন এগুলা না, এখন আমি বলি আপনাকে, আপনার সরকার যখন পরিচালনা করবেন, আপনি যদি আপনার কতগুলা ইনস্টিটিউশন যদি ঠিক না থাকে, এরকমই হবে। ফর এক্সাম্পল, ঠিক আছে, নির্বাচনের কারচুপি, নির্বাচন কিভাবে ক্ষমতা আসছে সেটা বাদ দেন। ক্ষমতা যখন বসে গেলেন, আপনাকে দেখতে হবে যে সংসদে একটা শক্ত বিরোধী দল আছে কিনা যে আপনার পলিসিগুলোকে সমালোচনা করবে, এক। দ্বিতীয়ত, স্ট্রং একটা মাস মিডিয়া আছে কিনা যে মিডিয়া আপনার জিনিসগুলো সমালোচনা করবে। মিডিয়ার যে দুরবস্থা বাংলাদেশে এই মুহূর্তে, কোনো কিছুই আপনি দেখেন মিডিয়া কি ফলো করছে। এসবি, এনএসআই, ডিজিএফআই যে নিউজটা প্রচার, এখন একজন ওই যে ওই ইয়ের কাণ্ডের মতো, ওই যে রিজেন্ট কাণ্ডের মতো, হাসপাতাল গিয়ে পুলিশ ধরলো আগে, এখন মিডিয়া সোচ্চার। কেন বাংলাদেশের মিডিয়া কি একবারও জানে না যে শাহেদ নামে একটা লোক এই অপকর্ম করে যাচ্ছে, সাবরিনারা এই অপকর্ম করে যাচ্ছে? কারো চোখে পড়ে না এই জিনিস। উল্টা এই মিডিয়ার লোকগুলোর এই ফ্রেন্ড ওরা। এই শাহেদের সাথে কার ছবি নাই? কোনো, সবার ছবি আছে। তো হচ্ছে কি, এই যে একটা ক্যাবেল সৃষ্টি করা হয়েছে, মাফিয়া গ্যাং সৃষ্টি করা হয়েছে দেশের ভিতরে, এই গ্যাংটাকে ভাঙাটাই তো একটা দুরূহ ব্যাপার হয়ে গেছে এখন। এবং এই লোকগুলোই কিন্তু এখন সরকারের সাথে আছে, অন্য কেউ নাই। সরকার একদম একা। এই লোকগুলোই ওদের সাথে আছে, যারা জানে আজকে হাসিনার সরকারের পতন হলে তাদের পিঠের চামড়া থাকবে না, মানুষ তাদের ক্ষমা করবে না। এই লোকগুলো এখন মরিয়া হয়ে সরকারের সাথে লেগে আছে।
তবে অনেকে ইতিমধ্যে পালানোরও চেষ্টা করছেন, আমরা যতটুকু খবর পাই। কেউ কেউ পরিবার পাঠিয়ে দিয়েছেন। তারা মোটামুটি ধরেন এবারের লকডাউনে একটি বিষয় স্পষ্ট যে সরকারের উপরের লেভেলে যারা আছেন, সরকারের সঙ্গে যারা আছেন, সমর্থক, নেতা, কর্মী, মন্ত্রী, এমপি, হোয়াটএভার, এরা বুঝে গেছে যে এদের অ্যাকচুয়ালি জনসম্পৃক্ততার জায়গাটা জিরো হয়ে গেছে। এখন সুবিধাভোগী কিছু মানুষ যারা ঘেউ ঘেউ পার্টি ঘেউ ঘেউ করছে, কিন্তু এর বাইরে কিন্তু তারা জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং জনগণ বুঝে গেছে যে এই সরকারের অবস্থাটা কি। আপনি যদি বলতেই থাকেন যে আমার ছেলে প্রথম বিভাগে পাশ করবে, কিন্তু আপনি নিজেই জানেন যে 10টা সাবজেক্টের মধ্যে 9টা সাবজেক্টে সে 30% মার্ক উঠাতে পারবে না, আপনি জানেন সেটা। ওকে, আর আপনি প্রোপাগেশন করেই যাচ্ছেন যে আমার ছেলে ফার্স্ট ডিভিশন পাবে, ফার্স্ট ডিভিশন পাচ্ছে, অর হোয়াট এভার ইট ইজ। আমার কথা হচ্ছে কি, আপনি এই জন্য আওয়াজ যে করেন, আপনি উন্নয়নের আওয়াজ বলেন মানুষের। আচ্ছা, আপনি তো দেশের সমস্ত দারিদ্রতা দূর করে ফেলছিলেন অলরেডি। বাংলাদেশকে সিঙ্গাপুর, কানাডা, কি কি জানি বানিয়ে ফেলছিলেন। সুইজারল্যান্ড এই মুহূর্তে রাস্তায় মানুষ না খেয়ে মরছে কেন? রাস্তায় মানুষ না খেয়ে মরছে কেন? এই মুহূর্তে কেন এই বেকাররা এইভাবে মানে দুর্বিষহ জীবনযাপন করছে, ইউনিভার্সিটি গ্রাজুয়েটরা? জি, সেটা আমি একটা 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 ছবি দেখাতে চাই আপনাকে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে শেখ হাসিনার একটি বক্তব্য, যেটি পত্রিকায় শিরোনাম হয়েছিল যে, "অতীতের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া আওয়ামী লীগকে একবার দেশ সেবার সুযোগ দিন।" এবং তখন তিনি কিন্তু হিজাব-টিজাব লাগিয়ে এক ধরনের ক্ষমা-টমা চেয়ে ক্ষমতায় এসেছিলেন। সেই একবারই ধরেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা। আ এ অতীতের অতীতের কথা যদি বলি, ৯৬ সালের আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ৭১ থেকে ৭৫, মানে ৭২ থেকে ৭৫। তো তার মানে অতীতের ওই ভুল ত্রুটি মানুষ ভুলে নাই। তো ক্ষমা চাইছে, মানুষ ক্ষমা করে দিছে। কিন্তু এবার তারা দেখছে, আপনি দেখেন ৯৬ এর পরে যে নির্বাচনগুলো ২০০১ এ বিএনপি আসলো, এরপর থেকেই সবকিছু কিন্তু আওয়ামী ষড়যন্ত্রের জালে ঢুকে গেল। সে ওরা 111 বলেন, ১৪ সালের অ্যা এ ১৫৩ জনের অ্যা বিনা ভোটেই তো নির্বাচিত সরকার। এরপরে ১৮ সালে তো তারা চুরিই করল। সো স্বভাব কিন্তু বদলায় না, তাই না? স্বভাব কিন্তু একই রকম। শোনেন, ওরা সবসময় ষড়যন্ত্রটাই ভালো পারে, প্রত্যেকটাই ষড়যন্ত্র। এই যে ২১ বছর পরে ক্ষমতায় আসছে, সেখানকার ষড়যন্ত্রের কথা ভুলে গেছেন? এখন কি মানুষকে কি আবার মনে করিয়ে দিতে হবে যে সেই ক্যাপ্টেন তাজ, লেফটেন্যান্ট রফিকের টেপ কনভারসেশন যেগুলো মিডিয়াতে আসলো, তারপরে সেনাবাহিনীতে একটা ২০ মে একটা বিদ্রোহের মতো একটা ব্যাপার ঘটলো, তারপরে জনগণের কাছে একটা মেসেজ গেল যে কোথায় আর্মি নাকি আওয়ামী লীগের এগেনস্টে, আর্মির একটা অংশ দেখা যাচ্ছে আওয়ামী লীগের পক্ষেও আছে। এই এই হলো এই আর্মি অফিসারকে, 14 জন আর্মি অফিসারকে বাঁচানোর জন্য মানুষ আওয়ামী লীগকে ভোট দিচ্ছে, একটা প্রধান কারণ। বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে অনেক ভালোবাসে। মানুষ আমার কথাটা পছন্দ করুক আর না করুক, অন্তরের অন্তঃস্থল থেকে, ইভেন আওয়ামী লীগের লোকও, আমি বলি আমার পরিবারের মধ্যেও তো আওয়ামী লীগ সদস্য আছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, তারাও কিন্তু, আমরা তো স্বাধীনতা উত্তর বাংলাদেশের মানুষ। আপনি জানেন না, ৭১ থেকে ৭৫-এর সময় তারা বলছে যে জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে প্রথম ঘুমাতে পারছে, এর আগে ঘুমোতেও পারে নাই। আওয়ামী লীগের উপরে বিপদ, রক্ষীবিন এসে যাকে তাকে মারতেছে, বিকজ ওই যে কান কথা, রং ইন্টেলিজেন্স। আপনার বিরুদ্ধে লাগিয়ে দিলাম আমি, ওর বিরুদ্ধে, মানে একটা ওই যে মাফিয়া তন্ত্রে যেটা হয় আর কি, ক্যাবাল তন্ত্র যেটা হয়, আমি যা বললাম তাই সেটাই। তবে আপনি আপনি যে বলছেন যে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে ভালোবাসে, খুব আ নিকট ভবিষ্যতে আমি মনে করি এই শব্দটা একটা পরিবর্তন আসবে। বলতে হবে যে বাংলাদেশের মানুষ একসময় বাংলাদেশের সেনাবাহিনীকে ভালোবাসতো। ভালোবাসে থেকে বাসত হয়ে যাচ্ছে কিন্তু। ডে বাই পুরাতন প্রেমিকাকে ভোলা যায় না। কবিত্ব আনলাম একটু। প্রেম একবারই আসে মানুষের জীবনে। বাংলাদেশের সেনাবাহিনী অনেক ভালো কাজ করেছে দেশের জন্য। যার ফলে এটাকে, সবচেয়ে বড় কথা, এই সেনাবাহিনী যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছে। এটাও একটা বিরাট ফ্যাক্টর কিন্তু। মুক্তিবাহিনীদেরকে ট্রেনিং দিচ্ছে, দেশটাকে স্বাধীন করছে, এবং সেনাবাহিনীর অফিসাররা বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে স্ট্যান্ড নিছে, জীবন দিছে একাধারে। এই যে ফ্রিডম ফাইটাররা কি পরিমাণ মারা গেছে যুদ্ধের পরে, এই বিভিন্ন কাউন্টার কু অ্যান্ড অল দিস স্টাফ। বাট সেই বিতর্ক অন্যরকম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার মানুষের তো একটা ভরসার স্থল থাকতে হবে দেশের ভিতরে। অ্যাজ আই সেইড, সমস্ত ইনস্টিটিউশনগুলো ব্রেকডাউন করছে। এখন আপনি, ওকে, সংসদ নাই, বিরোধী দল নাই, মাস মিডিয়া নাই, প্রশাসনের যে অবস্থা এই মুহূর্তে কল্পনাতীত।
ভাবে ব্যর্থ, তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন পর্যন্ত নাই। আপনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার উপর একটা দায়িত্ব আসলো ভারতের কোভিড অবস্থা দেখে, যে তারা পাবলিক ক্রিটিসিজমটাকে আশ্চর্য মানে সহনীয় পর্যায়ে নেই, ওকে ভারতের সাথে বর্ডারটাকে বন্ধ করার জন্য এই কোভিডের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটা প্রস্তাব দিয়েই দিল। পররাষ্ট্রমন্ত্রী তার নিজের, সে তো সিরিয়াসলি প্রো ইন্ডিয়ান, বাট প্রো ইন্ডিয়ানের সাথে তো প্যান্ডেমিকের কোনো সম্পর্ক নাই, তাই না? এটা তো একটা মহামারী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব দিয়ে দিল বর্ডার বন্ধ করা হোক। বিকালবেলা আন্তঃ মন্ত্রণালয় অনলাইনে ওরা ভার্চুয়ালি মিটিং করছে, মিটিং করে ওটা নকডাউন করে দিছে। এই যে ল্যাক অফ কোঅর্ডিনেশন, আরে বাবা সীমান্ত খোলা থাকবে কি বন্ধ থাকবে এটা তো পরিস্থিতি নির্ভর, তাই না? সুতরাং তুমি বলতে পারো যে ওকে ফাইন, আপাতত এইটুকু খোলা থাকবে, পরিস্থিতি বিবেচনা করে আবার এভাবে ব্যবস্থা নেওয়া হবে, আমরা হুট করে কিছু করতে যাচ্ছি না। অথবা আমাদের স্টেকটা কি সেটাও তো বলতে হবে আপনার, সীমান্ত খোলা রাখে লাভটা কি, আর বন্ধ করলে কতটুকু বা ক্ষতি হবে সেগুলো তো বলতে হবে তো আপনাকে। এখানে শুধু ভারত থেকে লোক আসবে বা বলে কি আমাদের লোকই তো বেশি ভারত যাচ্ছে, কি করতে যাচ্ছে আমাদের লোক ভারত? এই কোভিডে বিধ্বস্ত একটা দেশের ভিতরে এই মুহূর্তে আমাদের লোক কি করতে ভারতে যাচ্ছে? এই যে একটা পররাষ্ট্র মানে আমাদের সরকার থেকে এই তথ্যটা দেওয়া হলো যে আমাদের লোকই তো বেশি ভারত যাচ্ছে, সীমান্ত বন্ধ করলে ওদেরই ক্ষতি হবে। মানে ওনারা বুঝতে চাচ্ছে অর্ডিনারি টাইমে, নর্মাল টাইমে যে এডুকেশনের জন্য যায়, ট্রিটমেন্টের জন্য যায়, এই যে ব্যাপারগুলো আছে, ট্যুরিস্টও যায় অনেকে, কলকাতাতে বাজার করতে যাই আমরা অনেক সময়, এমন অবস্থা হয় বিয়ের বাজার। কথা হচ্ছে তারা মনে করছে যে এটা একটা সাধারণ পরিস্থিতি এখন। নো, দেয়ার ইজ নো এডুকেশন নাও। ওকে, এই মুহূর্তে কোনো এডুকেশন নাই। ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে, আমি কি কোভিড বিধ্বস্ত একটা জায়গায় ট্রিটমেন্ট করতে যাবো এখন? ভারত কি ট্রিটমেন্টের জন্য যাওয়ার সময় হলো এখন? না, ক্যাপ্টেন শহীদ, আমি একটু অন্যদিকে যেতে চাচ্ছি যে এই যে ধরেন বাংলাদেশের মানুষের যে ভয়াবহ অবস্থা, যে ভয়াবহ দুর্যোগ মানুষের, এবং ধরুন এই যে খাদ্যের অভাব, চিকিৎসার অভাব, মানুষের হাহাকার, এবং ধরেন কিছু খাদ্য সাহায্য ব্যক্তি উদ্যোগে যাচ্ছে, ধরেন ফুটপাতে বা বস্তিগুলোতে যারা আছে, এবং বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা, তাদের এমন অবস্থা যে তারা কিন্তু কারো কাছে চাইতেও পারতেছে না, মানে আত্মসম্মানের কারণে হোক বা সামাজিক অবস্থানের কারণে হোক। তো এই মানুষগুলোর পাশে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব সবাইকে যে আপনার আশেপাশের মানুষদের খোঁজ নিন, আপনার খাবারটা আপনি শেয়ার করে খান। অর্থাৎ এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হবে। তো আমি যে বিষয়টি জানতে চাই আপনার কাছে, সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী, ফোর্স, আপনি বিভিন্ন সময় বলছেন যে দে ক্যানট মুভ উইদাউট অর্ডার। তো এরকম একটা দুর্যোগকালীন অবস্থায় কি করণীয় আছে সেনাবাহিনীর, যেখানে আমাদের সকল মেশিনারিজ ফেল করছে, পুলিশ মানুষকে পিটায় দমন করতে চাচ্ছে, প্রশাসন দুটো জিনিস করার আছে। জি, দুটো জিনিস করার আছে। প্রথম জিনিস, সরকার মানে প্রধানমন্ত্রী নির্দেশ দেবেন সেনাবাহিনীকে, যান, প্ল্যানিং করেন, কার কোথায় সাহায্যের দরকার সেটা টেক কেয়ার করেন, কোভিডের পলিসিগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সে ব্যবস্থা করেন। আপনাকে দায়িত্ব দেওয়া হলো, লেটস সে উই কল ইট অপারেশন কোভিড কন্ট্রোল, একটা কথা বলছি। আরেকটা উপায় আছে, প্রধানমন্ত্রী এমন কোনো অর্ডার দেবেন না, সেনাবাহিনী রাস্তায় বেরোক, এটা ওনার লাস্ট চয়েস। ওনার গলার মধ্যে ছুরি ধরলে তাও উনি আর্মি রাস্তা নামবে, ওই জিনিস উনি নাই। ওনাকে আমরা জানি, শেখ হাসিনা হয়তো মনে করে আমরা তাকে চিনি না, আমরা তাকে অনেক ভালো করেই চিনি, ওর বাপ জানে চিনি, আমরা ততটুকু চিনি। সরি টু সে দ্যাট, শি ইজ ইন ফুলস প্যারাডাইস। ওর মাথা কেমনে কাজ করে, মিথ্যা কেমনে বলে, কিভাবে কোন জিনিস করে, ওর মাফিয়াতন্ত্র কিভাবে কাজ করে, ও প্রাইভেটলি কি বলে, ও ঘুমাইলে কি স্বপ্ন দেখে, ওগুলো আমরা জানি। বিকজ এই মহিলা যতটুকু টেরোরাইজ করছে এই বাঙালি জাতিকে, আমাদের ওর সম্বন্ধে আর জানার কিছু নেই। আমাদের সময়টাই ব্যয় হচ্ছে হাসিনাকে চেনার উপরে। ইটস এ বিগ থিসিস হোয়াট হাসিনা ইজ। তবে আমি এখনো আমি যে কথাটা বললাম কনক, সেনাবাহিনীর একটা উপায় আছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন যারা জেনারেল আছে, ইনক্লুডিং আর্মি চিফ, তারা সিদ্ধান্ত নেবে, ওকে ফাইন, মানুষের জীবন রক্ষা করা, দেশের শান্তি নিশ্চিত করা, মানুষের হাহাকারের জবাব দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমরা এখানে বসে আছি, আমাদেরকে পাঠান, উই ক্যান ফিক্স দিস থিং। অ্যাটলিস্ট মানুষ যদি 10টা জীবন যদি বাঁচাতে পারি, এটা তো বিরাট কিছু, তাই না? এটা তো একটা সরকারের কাজ। অবশ্যই
10টা জেনারেল একসাথে বসে বাংলাদেশে কথা বলবে, প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব দেবে, সে অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে রাখা হয়নি। এখন যদি কিচ্ছু না, আর্মি হেডকোয়ার্টারে যদি চিফ অ্যান্ড দ্য পিএসওস, প্রিন্সিপাল স্টাফ অফিসার যারা, তারাই যদি একসাথে দাঁড়িয়ে যায়, স্যার আমরা উই হ্যাভ ডিসাইডেড, আমরা ফর্মালি, আপনি যান স্যার আমাদের পক্ষ হয়ে প্রধানমন্ত্রীর কাছে, যে আমার পিএসওরা আমাকে বলছে, আমার কমান্ডাররা আমাকে বলছে যে ম্যাডাম আপনার সাথে আমাকে দেখা করতে হবে, দিস ইজ দ্য প্রপোজাল, আমরা এখন রাস্তায় নামতে চাই, বিকজ দ্যাট ইজ সিচুয়েশন এত খারাপ হয়ে গেছে যে উই ওয়ান্ট টু কন্ট্রোল ইট, উই ওয়ান্ট টু টেক কেয়ার অফ ইট। এইটা আপনি যে নাম নেবে ওই ওকে জবাই করবে, ওকে প্রথমটাকে যখন জবাই করবে দ্বিতীয়টা কিন্তু সরিও বলবে না। কথা বুঝছেন? তো এখন কথা হচ্ছে, আপনি আমি যখন বলি সেনাবাহিনীর এই হলো অবস্থা, তখন আপনি বলবেন তাই সেনাবাহিনীর এত প্রশংসা করেন কেন আপনি? এই অবস্থা শেষ হইতে এক জিনিস লাগে, ওয়ান সিঙ্গেল থিং, দিস ইজ আর্মি, অ্যাটেনশন, আর নড়াচড়া নেই, ডানে ভাবে তাকাবেন আর। মানুষের You need a good command. You need a good command for this army. Command has failed. ওই গভর্নেন্স has failed in the civil, command has failed in the army. এই হলো বাংলাদেশের পার্মানেন্ট সমস্যা এখন। এই যে আজিজের অবস্থা, বর্তমানে অবস্থা, ওরা তো কর্নার করে ফেলে রাখছে। আমার কথা হচ্ছে আজিজকে আমি পছন্দ করি না করি সেটা বড় কথা নয়। হু মেড আজিজ দ্য চিফ অফ আর্মি স্টাফ? কে বানিয়েছে ওকে? সরকারই তো বানিয়েছে। দিজ আর অল ইনস্টিটিউশনস। আপনি অবৈধ প্রাইম মিনিস্টার, তারপরে আমরা আপনাকে প্রাইম মিনিস্টার ডাকি। আজিজকে আপনি যেভাবে বানান না কেন, আমাকে মানতে হবে সে সেনাপ্রধান। পুলিশের আইজিপি, আমরা জানি সে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তারপরেও আমরা তাকে আইজিপি হিসেবে আমরা মেনে নেই, কারণ এগুলো প্রতিষ্ঠান, আমরা প্রতিষ্ঠানগুলোকে মেনে নিচ্ছি। এই আমরা নাগরিকরা দেশের শৃঙ্খলাটা ধরে রাখার চেষ্টা করি, আর আপনি উপর থেকে খেলে এগুলো ভাঙতেছেন। যত বেশি ষড়যন্ত্র ঢুকে ঢুকে এগুলোকে ধ্বংস করা। আপনি কি দেশপ্রেমিক? আপনি কি দেশপ্রেমিক? আপনার উচিত আজকে সেনাবাহিনীকে বলা, সব প্রণোদিত হয়ে আপনারা রাস্তা যাওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেন না কেন? আমি কি জন্য এত বড় একটা বাহিনী পালছি? জনগণের ট্যাক্সের পয়সায়? এনিওয়ে, এই জন্য স্টেটসম্যানশিপ লাগে। এগুলো তো স্টেটসম্যান না রে ভাই। শেখ মুজিবের মেয়ে না হইলে উনি কোন জায়গায় থাকতো আপনি আমাকে বলেন? এই কথাগুলো আজকে বলতে হবে জনগণের কাছে। বাংলাদেশে তিতাস গ্যাসের কেরানির চাকরির জন্য 30 থেকে 40,000 দরখাস্ত পড়ে, পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। এই লোকগুলা পরিবারতন্ত্রের মধ্য দিয়ে এসে পুরো জাতির ঘাটটা মানে পিষে ধরে পুরো জাতিটাকে ধ্বংস করে দিচ্ছে। এগুলোর বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে। আপনি দেখেন কি হারে গ্রেপ্তার করতেছে, কি হারে নির্যাতন করতেছে, কোনো কথা বলা যাবে না। এই আইন করে, সেই আইন করে, মানে এটা এই মাফিয়া তন্ত্র, এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। দ্যাটস ইট। ওকে, সবাইকে রুখে দাঁড়াতে হবে, আর কিছু না। প্রত্যেকে নিজস্ব চেয়ার থেকে প্রতিবাদ করতে হবে। ওকে, সমষ্টিগতভাবে হচ্ছে না, ভালো কথা। বিএনপি শেষ, হেফাজত শেষ, এই শেষ, সেই শেষ। আলহামদুলিল্লাহ, আমি নিজে থাকবো। ওকে, আমার চাকরি যাক যাক, যত লোকের চাকরি যাবে তাদের চাকরিতে পুনর্বহাল করা হবে আবার। আমরা ওয়াদা দিচ্ছি, আমরা তো এই দেশে বেঁচে আছি। সবাই প্রতিবাদ করে বেরিয়ে যান এখান থেকে। লেট হার রান দ্য কান্ট্রি অ্যালোন বাই হারসেলফ অ্যান্ড হার মাফিয়াস। দেখি কয়দিন সে চালাতে পারে। এইভাবে মিষ্টি কথায় কোনো কাজ হবে না এখানে। কনক, আপনি দেখছেন কি অবস্থা করছে বাংলাদেশে? অবস্থা খুবই ভয়ঙ্কর। আমি তো প্রথমে বললাম যে রাস্তার একটা পথশিশু যে যে মানে খুবই হতদরিদ্র অবস্থা, অসহায় এতিম একটা ছেলে, সে ধরেন ওই টেলিভিশনে কোন এক রিপোর্টার কথা বলতেছিল, সে ওইখানে যে একটা শব্দ বলছে যে এই মাননীয় মন্ত্রী, আমি লকডাউন মানি না, আমি সামনে ঈদ, আমি খাবো কিভাবে বা এরকম কিছু, তাকে ধরে পুলিশ পিটাইছে। তাকে এখন শুনতেছি তাকে নাকি পুলিশ উঠাই নিয়ে গেছে। তো অর্থাৎ একটা রাষ্ট্র, ওকে নিয়ে এখন কত বড় পলিটিক্স করা হচ্ছে আপনি জানেন না তো? সোশ্যাল মিডিয়াতে আসছে যে ও যদি নূরের মতো কোনো লোক হইতো, এই মুহূর্তে খবর আসতো তার কয়টা নারী কেলেঙ্কারি আছে, সে কয়টা সমকামিকিতে করে, আল্লাহ দুনিয়ার যত কিছু আর যত কেস আছে, মামলা আছে। থ্যাঙ্কস গড হি ইজ এ টোকাই। তার সময় তার অলরেডি ওর নিয়ে কত পলিটিক্স। তারপরে লাস্ট খবর দেওয়া হলো যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো একটা শেল্টারে তাকে নিয়ে নেওয়া হয়েছে। এখন সে মানে তারপরে এখানে সোশ্যাল ওয়ার্কার লাগিয়ে দেওয়া হয়েছে যে সোশ্যাল মিডিয়ার এইসব জিনিসগুলোকে কনফ্লিক্ট করার জন্য, যে না না ও ভালো আছে, আমাদের তত্ত্বাবধানে আছে, আইডি কার্ড বুকে লাগিয়ে ময়দানে নেমে গেছে। আমার ফেসবুকে একজনে আসছে, এসে বলে যে না, ওনার সম্বন্ধে নিউজ ঠিক না, ওকে আমরা টেক কেয়ার করছি। আমি বলছি ইউ শো দ্য প্রুফ, টেল পুলিশ টু মেক এ প্রেস কনফারেন্স, এভিডেন্স নিয়ে আসো যে ও আছে, তা না হলে ও গুম হয়ে গেছে বা কোথায় গেছে, উই আর কনফার্মড অ্যাবাউট ইট। নিউজ পেপারের বাংলাদেশের নিউজ পেপারে ঘাড়ে কয়টা মাথা একটা রিপোর্ট ছাপায় ফেলবে একটা খবরের সত্যতা না জেনে? ওই বাংলাদেশ কি আছে? ওইটাই। এবং ধরেন হচ্ছে একটা পথশিশুর মন্তব্য সহ্য করতে পারতেছে না একটা রাষ্ট্রযন্ত্র, এটার থেকে দুর্ভাগ্যজনক
আর কি হইতে পারে স্বাধীনতা? না, এটা দুর্ভাগ্যজনক, এটা সুখের খবর। এর অর্থ হলো সরকারের পিঠ দেয়ালে শুধু ঠেকে না, দেয়াল ভেঙে পিছনের দিকে চলে যাচ্ছে। কারণ আপনি যখন সামান্যতম কোনো কিছু সহ্য করতে পারেন না, বোঝা গেল যে আপনার ভিতরে একটা মেনিয়া হয়ে গেছে। ইউ বিকাম এ সাইকোলজিক্যাল কেস। কোনো কিছু সহ্য করতে পারবো না। আপনি দেখছেন আমরা যখন এই সোশ্যাল মিডিয়াতে ইন্টারেক্ট করি, সাথে সাথে এক নাম দিয়ে 10টা পোস্টিং দেয় গালাগালি করার জন্য। তো এগুলো কিসের প্রমাণ আপনি আমাকে বলেন? ডেসপারেশন না? ওই ছেলেগুলোকে 50 টাকা করে দেয়। সিজোফ্রেনিক গভর্নমেন্ট বলা চলে আর কি। সিজোফ্রেনিয়া রোগীরা কিন্তু কেউ যদি ঠোঁট নাড়ে তাই সে মনে করে যে তারে নিয়ে বললো কিছু বুঝি। এক্স্যাক্টলি। কারণ ওদের এখন ভয়টাই হলো যে কোন দিক থেকে যে আঘাত আসে ওরা জানে না, সো দে আর নট গোইং টু টলারেট এনিথিং। এভাবে সবকিছু চাপিয়ে রাখতে এমন একটা পর্যায়ে আসছে এখন জিনিসটা যে আমার মনে হয় কি জানেন, একটা আম যখন গাছে পেকে যায়, একটা দৃষ্টান্ত দিচ্ছি, একটা অ্যানালজি দিচ্ছি, তখন আপনি আমটা পারলেন না, আমটা করবে কি ওখানে থাকতে হবে কি এক পর্যায়ে বোটাটার মধ্যে পছন্দ ধরবে, এরপরে দেখবেন এক পর্যায়ে আমটা নিচ থেকে পড়ে যাবে, পরেই এটা যেহেতু খুব বেশি পাকা, পরেই ফেটে যাবে এবং এই আমটা আর কেউ খেতে পারবে না, কিন্তু ইটস গন। তো এখন হচ্ছে কি, এই সরকারকে কিন্তু কেউ বলা হচ্ছে যে কেউ ফেলতে পারছে না। হ্যাঁ, ভালো কথা, ফেলতে পারছে না, কারণ আপনার গায়ের জোর এত বেশি, আপনার ষড়যন্ত্র এত বেশি পাকাপোক্ত, আপনাকে কেউ ফেলতে পারছে না। আপনি নিজেই তো পড়ে যাবেন। এই যে আপনি পড়ে যাচ্ছেন, তো আপনার প্রত্যেকটা একটা চেয়ারে 4টা পা থাকে, আপনার পা কয়টা আছে এখন হিসাব করে দেখেন। আপনি এখন এক পায়ের উপর দাঁড়িয়ে আছেন। আপনার অর্থনীতি শেষ, আপনার রাজনীতি শেষ, আপনার কূটনীতি শেষ। আপনি মোরালি ডিফিটেড একটা লোক ফিজিক্যালি উইন করতে পারবে না। বর্তমান সরকার, হাসিনা প্রশাসন মোরালি অলরেডি ডিফিটেড, ডেভাস্টেটেড। সুতরাং তারা ওই ফিজিক্যালি আর ওই ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা এখন তো দূরের কথা, আগামী 50 বছর আর এই ধরনের ক্ষমতার ফেরত আসবে না ওদের মধ্যে, কারণ মানবিক ব্যবহার শেষ হয়ে গেছে। কোন অপরাধে ওরা জড়িত নাই। এবার আর মাপটাপ যে কাজ হবে না, তাই না? 21 বছর কোনো মাপে কাজ হবে না, এবার কোনো মাপে কাজ হবে না। এটা আপনার ক্রেডিবিলিটি যদি একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে অনেক ভুল করে সেটা শুধরানো যায়, রাজনীতিতে একবার ভুল করলে কিন্তু সেটা শুধরানো যায় না। তবে ধরেন শহীদ ভাই, এবারে ধরেন 12 বার 14 বছর এই যে এদের যে ক্ষমতার কাল, আমি যদি বলি যে ধরেন তাদের কিন্তু অনেক কিছুই করার ছিল। আমাদের বিরোধী দলগুলা কিন্তু ওইরকম ভাবে আন্দোলন, হরতাল, বন্ধ এগুলো কিছু করতে পারে নাই, কিন্তু মানে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে নাই। তাদেরকে নিরবিচ্ছিন্ন সময় ছিল, সুযোগ ছিল, যদি দেশকে কিছু করতে পারতো। তারা কিছু ফ্লাইওভার, কিছু ওই যে মেট্রো রেলের কাজ, কিছু পদ্মা সেতু এইসব দেখায় বলতেছে যে আমি ভাষায় ফেলছি, উন্নয়ন করে সুইজারল্যান্ড হয়ে গেছে দেশ। ওরা আসছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে এবং এটাকে চালিয়ে নিচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে। আমি আপনাকে একটা কথা বলি, আমি এই সপ্তাহে একটা আর্টিকেল করছি, 3 দিন আগে একটা আর্টিকেল হয়েছে আমার। ডিসেম্বর 2008 ইলেকশন হয়েছে, ফেব্রুয়ারি 2008-এ জেনারেল মঈন সাহেব ভারতে গেছেন এবং রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে দেখা করছেন। প্রণব মুখার্জি তার বই দি কোয়ালিশন ইয়ার্স, বইটার নাম, সেই বইতে 114 নম্বর পৃষ্ঠায় মঈনের সাথে সাক্ষাৎকার এবং বাংলাদেশের বিষয়ে আলোকপাত করছেন। তো উনি ওখানে বলছেন যে মঈন সাহেব আসলো, আমার সাথে দেখা করলো, অ্যাজ পার প্রোটোকল হি ইজ নট সাপোজ টু সি হিম, বাট এটা হতেই পারে, এটা দেশের সেনাপ্রধান গেছে, প্রতিবেশী রাষ্ট্র, দেখা করছে। দেখা করার পরে আপনি দেখেন আলোচনা পুরোটা কি হয়েছে সেটা কোনো কথা না, সেটা কিন্তু প্রণব মুখার্জি সাহেব এক অক্ষরও বলেন নাই। শুধু এটুকু বলছেন, মঈন সাহেব তার কাছে খুব কনসার্ন ব্যক্ত করছেন যে হাসিনা পাওয়ারে এসে তার নিরাপত্তাটা দেবে কিনা। তার মানে এর আগে আলোপাপ হয়ে গেছে যে হাসিনাকে পাওয়ারে আনতে হবে, ওই প্রস্তাব এসে গেছে এবং ওইটা তার সাথে এটা হয়েছে। দেখেন আপনি কোথায় শুরু করছে উনি, যে এখন তখন আমি তাকে আশ্বস্ত করলাম, জেনারেলকে আশ্বস্ত করলাম যে আপনার নিরাপত্তার ব্যাপারে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, শেখ হাসিনা আপনাকে পূর্ণাঙ্গ নিশ্চয়তা দেবেন। মিস্টার প্রণব মুখার্জি অ্যান্ড মিস্টার মঈন, you are talking in February of 2008. Election is 10 months away. How dare you declare কে আসবে ক্ষমতায় বাংলাদেশে 8 মাস পরে নির্বাচনে? আপনারা কি করে এই সিদ্ধান্ত নেন আপনারা ওখানে বসে বসে? এই দেখেন এইভাবে আসছে। আর এখন যেটা আপনি বললেন, এই যে বলেন যে বিরোধী দলে কোনো আন্দোলন হয় না, কোনো কিছু হয় না, কোনো প্রতিরোধ হয় নাই, তারা তো ভালোই আছে। আরে প্রতিরোধ করবেন কি? ওই 2011 সালেই তো বাস পুরাইয়ে দিয়া বিএনপিকে সন্ত্রাসী বানাই দিচ্ছে অলরেডি। জামাতকে তো যুদ্ধ অপরাধ থেকে আরম্ভ করে যত কিছু আছে মাস্টার প্ল্যান করে এই কাজগুলো করছে। এখন আপনি যদি বলেন তাহলে বিএনপি জামাত কি করলো? এই ধরনের মাফিয়াতন্ত্রের সামনে গতানুগতিক কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। আরে এই আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়া অ্যাটাক করছে আওয়ামী লীগের নেতার 3 ছেলে, তারাই জড়িত আক্রমণগুলো করছে।
ওই যে আপনার ফরিদপুরের সাল্লা নাকি ওই গ্রামের অ্যাটাক, সেখানেও আওয়ামী লীগ বেরিয়ে গেছে। এই যে হেফাজতের তাণ্ডবটার ভিতরে তারা অ্যাটাক গুলা করে করে সব হেফাজতকে ঢুকাই দিচ্ছে এখানে। এখন কি হলো, ফাইনালি হেফাজতকে অ্যারেস্ট করছে। আর হেফাজতের এখন তো শুনি মামুনুল হকের সমকামিতার রেকর্ডও বেরোচ্ছে। মানে যখন এই রোজার মাস, পঞ্চম বউ নাকি বাইরে হয়েছে একটা, পঞ্চম বউ মানে কি একটা বিশ্রী একটা ব্যাপার স্যাপার সবকিছু আর কি, কথা বুঝছেন। মানে আর ওরা যে এইভাবে পতিতাবৃত্তি করে বেড়ায়, এই ক্ষমতাসীনরা সর্ব লেভেলে পতিতাবৃত্তি করে বেড়ায়, এগুলো তো সোশ্যাল মিডিয়াতে সমানে আসতেছে, মানুষ দেখতেছে, তো তারা কি করে তা তো জানে। তো ক্যাপ্টেন শহীদ, বাংলাদেশ সেনাবাহিনীতে আমি প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করেছিলাম, বাংলাদেশ সেনাবাহিনীতে 4 জন ব্রিগেডিয়ার জেনারেলকে বাধ্যতামূলক অবসর দেয়া হচ্ছে। আমি আমার কাছে যে নামগুলো আছে তারা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল আজম, ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আলম বুলবুল, ব্রিগেডিয়ার জেনারেল আমানুল্লাহ সাদেক এবং ব্রিগেডিয়ার জেনারেল কায়েস। তো জনাব শফিউল আজমের যেই বাধ্যতামূলক অবসরের যে চিঠি, সেটি আমার হাতে এসছে। তাকে ইতিমধ্যে ডিজিএফআই-তে তার চাকরিটি ন্যস্ত করা হয়েছে ফর রিটায়ারমেন্ট পারপাস, এবং আমরা এটাকে রিটায়ারমেন্ট না বলে বরখাস্তই বলবো। 21 তারিখের এই চিঠি আমার হাতে এসছে এবং বাকি 3টি হয়তো আমি পেয়ে যাব। তো এর মধ্যে জনাব শফিউল আজম গত জানুয়ারি থেকে আসলে প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং তিনি এই খবরটি পাওয়ার পরে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি 10 কাঠার একটি প্লট দাবি করেছেন। পাশাপাশি তিনি আর্থিক কিছু অনিয়মের কথা এখানে বলা হয়েছে 50 লক্ষ টাকার মতো। তো তিনি এই বিষয়টি জানার পরে তিনি প্রতিরক্ষা মন্ত্রী মানে শেখ হাসিনার কাছে একটি আবেদন দিয়েছিলেন, সুবিচার পাওয়ার আবেদন। এবং সেখানে তিনি লিখেছেন, তিনি, আপনি জানেন যে সেনাবাহিনীর যে আবাসন প্রজেক্ট জলসিঁড়ি, তিনি সেই জলসিঁড়ির এমডি হিসেবে কর্মরত ছিলেন জানুয়ারি শেষ পর্যন্ত। এবং তিনি লিখেন যে জলসিঁড়ির যে প্রজেক্ট ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল বাসির গত ডিসেম্বর মাসের শুরুর দিকে আমাকে জানান যে রংধনু কোম্পানির চেয়ারম্যান জনাব রফিক আহমেদ নিজ ইচ্ছায় কিছু টাকা দিবেন। লেফটেন্যান্ট কর্নেল বাসির চাকুরিতে আমার সিনিয়র হওয়ায় এবং তিনি আমাকে অনেকদিন যাবৎ জলসিঁড়িতে কর্মরত থাকায় আমি তাকে শ্রদ্ধা ও বিশ্বাস করতাম এবং তার উপর নির্ভর করতাম। আমার সাথে জনাব রফিকের পরিচয় হওয়ার পূর্বেই জনাব রফিকের সাথে ওই ব্যবসায়ীর পরিচয় ছিল। ওনার মাধ্যমে রফিক সাহেবের প্রস্তাব পাওয়ার পর আমি বিব্রত বোধ করি এবং আমি তাকে বারণ করি। এর বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর লেফটেন্যান্ট কর্নেল বাসির স্যার আমাকে জানান যে তিনি লোক দ্বারা জনাব রফিকের নিকট হতে 50 লক্ষ টাকা সংগ্রহ করেছেন। টাকাটা উনি ওনার ভাইয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানে রেখেছেন এবং তিনি বলেছেন যে আমি এই টাকা নিই নাই, এই টাকা আমি ধরিও নাই, দেখিও নাই, আমার অ্যাকাউন্টেও যায় নাই, এটি লেফটেন্যান্ট কর্নেল বাসিরের কাছেই আছে। তবে তিনি বলেছেন যে আমি ভুল করেছি এটা হায়ার অথরিটিকে না জানিয়ে। পাশাপাশি তিনি আরেকটি 3 নম্বর পয়েন্টে বলছেন যে জনাব রফিক আমার বিরুদ্ধে, অর্থাৎ সেই রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিক আমার বিরুদ্ধে 10 কাঠার প্লট দাবির যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। জমি ক্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তিনি আমার অফিসে আসতেন এবং তিনি সম্ভবত তার শাশুড়ি বসুন্ধরায় একটি প্লট কিনতে চান, এই কথা বলে তাকে বলেন যে আমাকে একটু কম দামে বা বিশেষ মূল্যে একটা নির্ভেজাল প্লটের ব্যবস্থা করে দিতে পারবেন কিনা। এই কথা বলার পরে রফিক তার কাছ থেকে তার শাশুড়ির আইডি, টিন সার্টিফিকেট, ছবি এগুলো নিয়ে নেয় এবং পরে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এইভাবে তাকে ফাঁসানো হয়েছে। তো দীর্ঘ 27 বছর এই অফিসার সেনাবাহিনীতে কর্মরত এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি বা আমি যতটুকু জানি তার বিরুদ্ধে অতীতে কোনো ধরনের কোনো অভিযোগ কিন্তু পাওয়া যায় নাই। তো অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে তাকে এক ধরনের ফাঁসানোর চেষ্টা চলছে। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা দেশপ্রেমিক বা প্রফেশনাল অফিসার এখন তাদের উপর থাবা আসতেছে। আমি আপনাকে বলতে চাই, এই যে রফিকুল ইসলাম রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিক ইসলামের যদি আমি একটু দেখি, তিনি এখন আলহাজ রফিকুল ইসলাম এবং তারা মূলত বিল্ডার্স এবং এগ্রো আরো অনেক কিছু নিয়ে কাজ করে। এবং এই রফিকুল ইসলামের বিরুদ্ধে 2018 সালে আপনার মিস আয়ারল্যান্ড নামে পরিচিত মাকসুদা আক্তার প্রিয়তি নামে আমাদের এক বাংলাদেশি মডেল, তিনি বেশ অভিযোগ করেছিলেন, যৌন হয়রানির অভিযোগ করেছিলেন
এবং এটি সে সময় পত্রিকায় বেশ আলোচিত একটি ঘটনা ছিল। আহ, কিন্তু আপনি জানেন যে রফিক ইসলামের টাকার অভাব নাই, তার নাকি ক্ষমতার অভাব নাই। তো এটি নিয়ে আর তেমন কিছু হয় নাই, তিনি এটাকে উদ্দেশ্য প্রণোদিত দাবি করে এটি উড়িয়ে দেন। কিন্তু তার এই বক্তব্য আহ, উড়িয়ে দেওয়ার পরপরই অ্যাকচুয়ালি যে যে মিস আয়ারল্যান্ড বলে যে বাংলাদেশি মডেল, যিনি এখন আয়ারল্যান্ডে থাকেন, তিনি তার ফেসবুকে এসে তিনি একটি সরাসরি অভিযোগটি উত্থাপন করেন। যে বিষয়টা নিয়ে আমি কাল রাতে কথা বলেছি মিস্টার রফিক রংধনু গ্রুপের চেয়ারম্যান, যে উনি আমাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছে 2015 সালে মে মাসের। সেক্সুয়ালি হ্যারাসমেন্ট যদি বলি বা অ্যাসল্ট বলি সেটা অনেক কম হবে, এর চেয়ে বেশি কিছু উনি করেছেন। উনি আমাকে রেপ করার চেষ্টা করেছেন। ফোনটা ধরা পড়ে উনি আমাকে বলে, রফিক সাহেব আমাকে বলে, আপনি তো টাকা নিতে আসলেন না, আপনি কোনো ব্যাপারে যদি মুখ খুলেন আমাকে ফেলে দিতে তার 2 সেকেন্ড সময় লাগবে। আয়ারল্যান্ড নাকি তার বেশি দূরে না, তার হাতে না গেলে, অর্থাৎ সে আয়ারল্যান্ডে এসে আমাকে মেরে ফেলতে পারবে। ও বাবা, কি ক্ষমতাবান! বুঝছেন তো ব্যাপারটা? তো এরকম একজন নৈতিক ভাবে খলিত ব্যক্তি, যেটি দেশি বিদেশি সকল মিডিয়ায় আলোচিত ব্যক্তি, কিভাবে সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত হয়, বা সে কিভাবে একজন সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ারের বিরুদ্ধে এরকম অভিযোগ আনে? এবং আপনি যদি দেখেন যে লেফটেন্যান্ট কর্নেল বাসির, যিনি ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজমের সিনিয়র, বাট র্যাঙ্কে জুনিয়র, বাট প্রফেশনের সিনিয়র, তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কিন্তু তিনি কিন্তু নাই। তো সব মিলিয়ে বা আমি যতটুকু অনুসন্ধান, তাতে মনে হচ্ছে ইটস এ প্লট, এটা একটা গেম। অর্থাৎ বেছে বেছে চরিত্র হনন করে কিছু প্রফেশনাল অফিসার, কিছু দেশপ্রেমিক অফিসার যারা আজিজের সঙ্গে নাই বা যারা প্রতিবাদ করে, তাদেরকে সেনাবাহিনী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা। আপনি কি মনে করেন, একজন সেনা কর্মকর্তা, প্রথম ব্যাচে সেনা কর্মকর্তা, আপনি সিনিয়র অফিসার, আপনি কি মনে করেন? এখানে তো আপনি যে ঘটনাটা আপনি বিধৃত করলেন সেটার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস বেরিয়ে আসে। প্রথমত, সেনাবাহিনীর ঠিকাদার কারা হবে সেনাবাহিনীর অধীনস্থ কোনো প্রজেক্টে, সেটা একটা স্ট্রিক্ট ভেটিং সিস্টেম আছে। এটা যাচাই বাছাইয়ের জন্য ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া এরা কেউ কোনো সনদ পেতে পারে না, তারা ওখানে কোনো কাজ করতে পারে না। তাহলে রফিক সাহেব, রংধনু গ্রুপ কিভাবে এই ধরনের ক্রিডেন্সিয়াল নিয়ে, এত বদনাম কাঁধে নিয়ে, এত অপবাদ নিয়ে সে কি করে ঠিকাদার হলো, এটা নাম্বার ওয়ান প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, জলশিরির যে 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 ওখানে যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা অনেক টাকা পয়সার খেলা, হাজার হাজার কোটি টাকার খেলা ওখানে। এইটাতে ওই ঊর্ধ্বতন মানুষদের ওদের স্বার্থরা রক্ষা না করে এখানে এমন কাউকে বসানো হয় না। যার জন্য আপনি বললেন যে লেফটেন্যান্ট কর্নেল বাসিত, যদিও উনি র্যাঙ্কে জুনিয়র, হি মোস্ট প্রবাবলি হি ইজ এ সুপারসিডেড লেফটেন্যান্ট কর্নেল, তার প্রমোশনটা হয় নাই। ব্রিগেডিয়ার সাহেব তাকে সাসপেন্ড করে, যেহেতু তার মানে সে সিনিয়র মানুষ, সে তাকে এখনো হাত দেওয়া হয় নাই। কেন? কারণ সে তো তাদের স্বার্থ রক্ষা করছে জলসিতে বসে বসে। আর ওই যে ব্রিগেডিয়ার সাহেবের কথা বললেন যে তাকে ফাঁসানো হয়েছে, ওই ব্রিগেডিয়ার সাহেবকে তো ফাঁসানো হয়েছে বিকজ ব্রিগেডিয়ার সাহেব ওই স্বার্থে হয়তো হাত দিয়ে তো হস্তক্ষেপ করেছেন বা কিছু একটা করেছেন। ওর অতটুকু মানবিক শক্তি না থাকলে ও তো প্রধানমন্ত্রীর কাছে চিঠিতে এটা জানায় না যে আমার বিরুদ্ধে এই অন্যায় হচ্ছে, আপনি জিনিসটা দেখুন। তার তো দুটো জিনিস পরিষ্কার, সে প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে বলছে আমি কোনো টাকায় হাত দেই নাই। কিন্তু বাসির স্যার সম্মানের সাথে বলছে, বাসির স্যার আমি জানতে পারছি বাসির স্যার এখানে জিনিসটা হ্যান্ডেল করছে এভাবে, আমি স্যারের সাথে এটা আমি স্যারকে বলছি যে এটা এইভাবে হ্যান্ডেল কি করা উচিত। এখন কথা হচ্ছে কি, এই ওরা একটা বললাম না, সবখানে ওদের নিজস্ব গ্যাং, ওই মাফিয়া তন্ত্র। আপনি করাপ্ট না হলে এই মুহূর্তে বাংলাদেশে কোনো জায়গায় আপনি কোনো সুনজরের কোনো মানে গুরুত্বপূর্ণ কোনো পদে আপনি থাকতে পারবেন না। এখন আপনাকে কমপ্লিটলি করাপ্ট হতে হবে এখন, কথা বুঝছেন? যার ফলে এই জিনিসটা, এই ঘটনাটা এরই একটা বহিঃপ্রকাশ, আর কিচ্ছু না। কিন্তু এখন কথা হচ্ছে ব্রিগেডিয়ার সাহেবের বাদ দেওয়া হচ্ছে। এটা সম্বন্ধে আমি একটা আর্টিকেল করেছি 7-8 দিন আগে, আপনি দেখছেন আর্টিকেলটা। এই রিকমেন্ডেশনগুলো সেনাপ্রধান পাঠিয়েছে, মোস্ট প্রবাবলি সর্বশেষ উনি রিকমেন্ডটা অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরে। সেটা ছিল 23 বা 24 মার্চ তারিখে মোস্ট প্রবাবলি। তখন বোধ হয় বা ওই সময় মার্চের মাঝামাঝি সময়, ওই সময় তখন প্রধানমন্ত্রী অফিস থেকে একটা জব
এমএসপির মাধ্যমে আসে, তো এটা বলা হলো যে জেনারেল তারেক সাহেব এখানে নাই, তারেক সাহেব আসলে এটা সিদ্ধান্ত নেওয়া হবে, যেহেতু উনি এসব ব্যাপারে প্রধানমন্ত্রীকে সাহায্য করেন। তারেক সাহেব আর আজিজ সাহেবের মধ্যে তো সাপে নেউলে সম্পর্ক, একজন আরেকজনকে হটাতে পারছে না, খুব দুঃখ ভারাক্রান্ত দুজনেই। ওকে, এই জন্য ভারতের সেনাপ্রধান এসেও এখানে দুতিয়ালি করেছেন, কিন্তু কাজ হয়নি আর কি। তো যাই হোক, তো এখন এই জিনিসটা পেন্ডিং ছিল। এখন সর্বশেষ যেটা হলো, একজন এই যে সাইফুল আজম যার কথা বললেন, ওরটা এখন অ্যাপ্রুভ হয়ে গেছে 4 জনের মধ্যে, ওকে বের করে দিচ্ছে, এটা কনফার্ম হয়ে গেছে। হি হ্যাজ বিন অ্যাটাচড উইথ দ্য ডিজিএফআই। 4টাই অ্যাপ্রুভ হয়ে গেছে জানি আমি। আচ্ছা, জাস্ট এই ডকুমেন্ট আমার হাতে এসছে আর কি, কনফার্মেশন হওয়ার আগে আমি ঠিক দেখাতে চাই না কোনোটাই। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এখানে আবার দুটো জিনিস আছে। সেনাবাহিনীতে আপনি করাপশন করতেও এমন কোনো কথা নাই, ওই করাপশনের পথে পা রেখেছেন বা ইউর ইন্টেন্ট হ্যাজ শোড সামথিং সাসপিশিয়াস, এটাই এনাফ আপনাকে কমান্ড থেকে সরানোর জন্য। আমি বারবার একটা কথা বলি, ভেরি সেন্সিটিভ প্লেস ইজ সেনাবাহিনী। তো সেই যে বলি যে এখানে কি করে রাখা হয়, তো এদের ব্যাপারে এই খুঁতগুলো বের করেই তাদেরকে ফাঁসানো হয়েছে এখানে, এবং তাদেরকে এভাবে এখন বের করে দেওয়া হচ্ছে আর কি। তো সুতরাং ভেরি ক্লিয়ার যে জাস্ট আমি একটু জানতে চাই যে সেনাবাহিনী যদি এত সেন্সিটিভ প্লেসই হয়, আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, বা এই যে সেনা প্রধানের যে কথোপকথন এত কিছু প্রকাশের পরে কোন সেন্সিবিলিটির আওতায় জেনারেল আজিজ এখনো বসে আছেন? ওকে, সেই ব্যাপারে তো আপনার শোতে আমরা অনেকবার বলেছি। আচ্ছা, এখন জানেন এটার এখন রিয়াকশনটা কি হয়েছে? দেশে তো আমরা কেউ কিছু বলতে পারবো না, কারণ আমাদের মুখ বন্ধ। উনি একজন দেবী দেবতা মহামানব, তার সম্বন্ধে কিছুই বলা যাবে না, তার সরকার সম্বন্ধে কিছু বলা যাবে না। মনে আছে আপনার রিপোর্টটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ব্রডকাস্ট হয়েছে। 2 তারিখ বিকালবেলা জাতিসংঘ একটা ফর্মাল স্টেটমেন্ট দিয়ে প্রেস কনফারেন্স করে বলেছে যে যেহেতু এই অভিযোগগুলো আসছে, এগুলো গুরুতর অভিযোগ, এগুলো তদন্ত করা হোক। জাতিসংঘ কেন জড়িত হবে বাংলাদেশ তো বলতে পারে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, কারণ বাংলাদেশ সেনাবাহিনী রিজিক জাতিসংঘ থেকে আসে, বাই রোটেশন এভরিবডি সার্ভস ইন দ্য ইউনাইটেড নেশন। তারপরে আপনি দেখেন আমাদের প্রধানমন্ত্রীর কতটুকু ঔদ্ধত্য, সেই ফেব্রুয়ারি 2 তারিখ থেকে শুরু করে আজকে এপ্রিল মাস শেষ হয়ে যাচ্ছে, একটা কোর্ট অফ ইনকোয়ারি পর্যন্ত ইনিশিয়েট করে না এই জিনিসটাকে তদন্ত করার জন্য। ফলাফল মাঝখানি তো সবখানে চলে না। এই আমাদের মিশনগুলো ক্লোজ হচ্ছে এখন। জি, আমাদের ইউএন মিশনগুলো, আমরা 8টা মিশনে আছি এখন বর্তমানে। 2টা অলরেডি, জাম্বিয়া এবং ডারফুর 2টা অলরেডি ক্লোজ হওয়ার পথে, বাকি 6টাও ক্লোজ হয়ে যাবে। কারণ সবাই একটা কোয়েরি জানিয়েছে জাতিসংঘের কাছে যে এই যে সিগন্যাল ইকুইপমেন্টগুলা, বাগিং ইকুইপমেন্টগুলা ইসরায়েল থেকে কেনার অভিযোগ আসছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু অফিসিয়ালি ক্লেম করছে যেগুলো জাতিসংঘের জন্য আমরা কিনছি, মিশনের জন্য, আমাদের দেশকে এগুলো ব্যবহৃত হচ্ছে। বিকজ প্রত্যেক দেশের ট্রুপস ডিপ্লয়মেন্টের সাথে একটা কোড অফ কন্ডাক্ট থাকে, ডুজ অ্যান্ড ডোন্টস। আপনি এই কাজ করতে পারবেন, এই কাজ করতে পারবেন না, ওইভাবে লোকালি আপনি ওইসব, কারণ এই ইকুইপমেন্টগুলো এত সেন্সিটিভ, আপনি ওই দেশের প্রেসিডেন্টকে ভাগ করতে পারবেন, কারণ আপনি যে জায়গায় বসাবেন সে জায়গায় একটা ডায়ামিটারের ভিতরে সবকিছু স্ক্যান করে ফেলে। কথা বুঝছেন? তো এখন আপনি আমাকে বলেন এই রিয়েকশনটা আছে। এখন বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিকরা, অফিসারদের কথা বাদ দেন, সৈনিকরা যে এই মিশন থেকে একটা জীবিকা নির্বাহ করত, আর তাছাড়া বাংলাদেশের যে একটা ইজ্জত ছিল, উই আর দ্য হাইয়েস্ট কন্ট্রিবিউটিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আপনি আমাকে বলেন এখন এই প্রধানমন্ত্রীকে এটা গায়ে লাগে না যে এত বড় একটা জাতীয় স্বার্থ আজকে জলাঞ্জলিত হচ্ছে? সৈনিকদের কি এটা ভিতরে এটার জন্য উত্তেজনা হয় না? অবশ্যই হচ্ছে। দায়ীকে আজিজ সাহেব? নো, আজিজ সাহেবকে উনি বাদ দিতে কয় সেকেন্ড লাগে? একটা এক্সিকিউটিভ অর্ডার, দ্যাটস ইট। সিভিল না তো এটাকে, দারোয়ানের চাকরি খাইলেও দারোয়ান সাহেব গিয়া কোর্টে কেস করবেন, কোর্টে কেস করে উনি বেতন পাইতে থাকবেন, আর উনি ঘরের মধ্যে বসে থাকবেন। মিলিটারি 1 সেকেন্ডের নোটিসে একটা অফিসারকে বের করে দেয়, অ্যারেস্ট করে ফেলে, কোয়ার্টার গার্ডে দিয়ে দেয়, লট অফ থিংস হিয়ার, হাইলি ডিসিপ্লিন একটা ফোর্স। এটা তো মুখের অর্ডারেই সবকিছু শেষ, কাগজ পরে সাইন করে এমন অবস্থা আছে। ক্লোজ করে ফেলে, অ্যারেস্ট করে ফেলে, ডিজিএফের কাছে পাঠিয়ে দাও, ইন্টেলিজেন্সের কাছে পাঠিয়ে দাও, ঘেরাও করে ফেলো, বাস বিরাট অবস্থা করে ফেলে। এখন কথা হচ্ছে আজিজ সাহেব ওখানে বসে আছে কেন? আমি আজিজকে কোনো দোষ দেবো না তো। আজিজকে বানিয়েছেন আপনি, আজিজকে সেভ করতেছেন আপনি। আপনাদের ভিতরে কি এমন স্বার্থ আছে যার জন্য আপনি আজিজের গায়ে হাত দিতে পারছেন না? কিছু স্বার্থ তো আল জাজিরা এক্সপোজ করছে। আপনার ভাইয়েরা পর্যন্ত আপনার সাথে বিভিন্ন জিনিসে জড়িত, আজিজের ভাইয়েরা আপনার সাথে বিভিন্ন জিনিসে জড়িত। মানে আজিজের ফ্যামিলি
ইজ পার্ট অফ দ্যাট মাফিয়া ক্লিক। ওই যেই ক্লিকটা দেশ শাসন করছে এখন। তো এখন আমি তো আজিজ দোষ দেবো না, আজিজকে ওখানে আপনি বসিয়েছেন। আমি একটা কথা বলি, দিস ম্যাচ হ্যাজ বিন ক্রিয়েটেড বাই আজিজ, জেনারেল তারেক, শেখ হাসিনা, মেইনলি আমি এই তিনজনের নাম নেব আপাতত। ইউ ক্রিয়েটেড দ্য ম্যাচ, ইউ সলভ ইট। আই এম টেলিং ইউ, ইউ আর গোইং টু পে হেভিলি। আজিজের চাকরি কিন্তু আর 1 মাস আছে, জুন মাসে আজিজের চাকরি শেষ। জেনারেল তারেক তারে জীবিত রাখবে না, শুধু মামলা না, কি করে জেনারেল তারেক তাকে আজিজের কোনো ধারণা নাই। ওকে, শেখ হাসিনা ক্ষমতাতে কিভাবে যাবেন এটার কোনো হিসাব কিতাব কারো কাছে কিন্তু নাই, কোনো এক্সিট স্ট্র্যাটেজি নাই, কিচ্ছু নাই। এই মুহূর্তে ভারতের সাথে সম্পর্ক চূড়ান্তভাবে খারাপ হয়ে যাচ্ছে। ভারত ওয়াজ হার প্রোটেক্টর, সেই কাহিনী একটু পরে আসছি। আপনার আপনার জিনিস তো ধরেন এই যে আমাদের যে মিশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই খবরটি আমার কাছেও আছে, বাট আমি অপেক্ষা করছি জাতিসংঘের ফর্মাল ঘোষণার জন্য বা ফর্মাল চিঠির জন্য, এবং এই সংক্রান্ত চিঠি যখন আমরা পাবো বা এটি যখন ঘোষণায় আসবে তখন আমি এটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো জাস্ট খুব সংক্ষেপে আপনি যদি বলেন, মিশনগুলো যদি বন্ধ হয়ে যায়, এবং আপনি যে প্রসঙ্গটি আনলেন এখানে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই যৌক্তিক বিষয়, যে কোনো দেশ তো জেনে শুনে এই জাতীয় স্পাই ইকুইপমেন্ট সহ কাউকে নিয়োগ করবে না, এবং তারা এখন বিশ্বাসও করবে না এই বিষয়টি যে আমরা করি নাই বা আমরা নাই, আমরা এই না, আমরা আমাদের দেশের জনগণের জন্য কিনছি, সেটাও কেউ বিশ্বাস করবে না। তো এখন ভবিষ্যৎটা কি? মিশন যদি বন্ধ হয়ে যায় এটার কি ইফেক্ট পড়বে ওয়ার্ল্ডে, দেশে, আমাদের আর্মিতে? খুব সংক্ষেপে যদি একটু বলেন। মিশনগুলো এভাবে বন্ধ হবে না, মিশনগুলো বন্ধ হওয়ারও একটা প্রসিডিওর আছে, কথা বুঝছেন? আপনাকে একটা কথা বলি, জাতিসংঘ আপনাকে বললো যে আপনি এটা তদন্ত করুন। এখানে তো শুধু আজিজ সাহেবের ব্যক্তিগত করাপশন ওইগুলোই তো জড়িত না, এখানে সেনাবাহিনীর বিভিন্ন কন্ট্রাক্ট দুর্নীতির মাধ্যমে দেওয়া হচ্ছে, আজিজ পরিবারকে দেওয়া হচ্ছে, সেইভাবে জিনিসগুলো আনা হয়েছে। তার মানে এখানে হাইলাইট করা হয়েছে আল জাজিরা স্টোরিতে যে সশস্ত্র বাহিনী করাপশনের সাথে জড়িত হয়ে গেছে। এখন কথা হচ্ছে, করাপশনে জড়িত একটা বাহিনীকে তো জাতিসংঘ পিসকিপার হিসাবে নিয়োগ দিতে পারেন না, সুতরাং তারা একটা তদন্ত দাবি করেছে। এটা তো একটা পোলাইট ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। কিন্তু আপনার এত বড় উদ্ধত্ত করতে আসে যে আপনি একটা তদন্ত বন্ধ ইনিশিয়েট করেন নাই, আপনি সামান্যতম স্টেপ নেন নাই। এখন এখন জাতিসংঘ এটা করবে কি, টেকনিক্যালি একটা একটা করে করবে। আমি যেটুকু শুনতে পেরেছি সোফার, মিশন কতগুলো ক্লোজ হয়ে যাচ্ছে এটা শিওর, এটা অলরেডি কনফার্মড। ওরা যেটা করছে অ্যাজ এ সোপ বলি আমরা আর কি, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওরা আমাদের যে পিসকিপিং অপারেশন ডিপার্টমেন্ট যেটা জাতিসংঘের, সেই ডিপার্টমেন্টে একজন সিনিয়র অফিসিয়াল আসে বাই রোটেশন বিভিন্ন দেশ থেকে। ওখানে একজন লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল পদবীর একজন অফিসার আমাদেরকে নেওয়ার জন্য তারা শর্ট লিস্ট করছে, এটুকু আমরা শুনছি। তারা হয়তো এটা নেবে, ওই দিক দিয়ে মিশনের লোকগুলাকে আস্তে 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 ছাঁটাই করে বাইর করে দেবে। কারণ আফটার অল জাতিসংঘ তো তার মেম্বার কান্ট্রিজ কারো উপরে কোনো অন্যায় করছে এটা তারা করবে না। বাংলাদেশ হ্যাজ গট, শোনেন, এ পর্যন্ত 1948 থেকে শুরু করে এ পর্যন্ত জাতিসংঘে 63 মিশন হয়েছে টোটাল, 54 বাংলাদেশে পার্টিসিপেশন আছে। সুতরাং বাংলাদেশকে তো এইভাবে তারা কলাপাতার মতো ট্রিট করবে না। এই দেশটাকে হ্যান্ডেল করার সময় তারা যৌক্তিকভাবে হ্যান্ডেল করবে, সহানুভূতির মাধ্যমে হ্যান্ডেল করবে, এবং তাহারা অবগত আছেন যে বাংলাদেশের বর্তমান প্রশাসন এবং সরকার এটা যে কি ধরনের সরকার, এটা সবকিছু জানে। বাট কথা হচ্ছে কি, বিদেশি শক্তি, বিদেশি সংস্থাগুলো তারা তো বিবৃতির মধ্যে সীমাবদ্ধ, তাই না? একটা সার্বভৌম রাষ্ট্র যদি তাদের কোনো কিছু, আপনি 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 আমাকে বলেন, এই যে 6-7টা মানবাধিকার সংস্থা একসাথে হয়ে স্টেটমেন্ট দেয় একটা ঘটনার সাথে, এটা তদন্ত করে না। ওই তো এইসব একগুয়েমি বা এইসব গায়ের জোরে টিকে থাকার প্রবণতার ইফেক্ট আসলে ভয়াবহ, এটা দেশের উপরে পড়ছে। এবং এখন তো দেখা যাচ্ছে আমাদের সেনাবাহিনীর যে বিষয়টা ছিল, আমাদের সেনাবাহিনীর অফিসার বা সৈনিকরা 1টা 2টা 3টা মিশন করে গেলে তারা আর্থিকভাবে অনেক স্বাবলম্বী হতে পারতেন, অর্থাৎ হোয়াইট মানি দিয়ে তারা বাকি জীবনটা সুন্দরভাবে চলতে পারতেন। কেউ কেউ বাড়ি কিনতেন, বাড়ি করতেন, বা ব্যবসা বাণিজ্য শুরু করতেন চাকরি শেষে। তো সেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা এই বিষয়টি আরেকটু ম্যাচিউরড হোক, আমরা নিশ্চয়ই আলোচনা করবো এই বিষয়টি নিয়ে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেনাবাহিনী এটা হলো বাহ্যিক অবস্থা, জাতিসংঘের সাথে কি চলছে। আভ্যন্তরীণ ভাবে আপনাকে বলি, এই আপনি 4 জন ব্রিগেডিয়ারের বাড়ি চলে যাওয়ার ব্যাপারটা, যেটা একটা ষড়যন্ত্রের অংশ,
বা যেভাবে এটাকে চিত্রায়িত করেন না কেন, আমরা তো জিনিসটা বুঝে গেছি এখন কি হচ্ছে। এই কমান্ডের ব্যাপারটা আপনি দেখেন, এখানে বিডিআরে নতুন 4 জন অফিসারের পোস্টিং হয়েছে বিজেপিতে। ওদেরকে আজকে 15 দিন চলে যাচ্ছে, ওদেরকে ইউনিফর্মও পড়তে দেয় না, অফিসেও বসতে দেয় না। জেনারেল শাফিন সাহেব এটা অ্যাকসেপ্ট করবেন না। শাফিন সাহেবের সন্দেহ এটা আজিজের লোক। আজিজ ওখানে ওনার কমান্ডটাকে দুর্বল করছে। ডিজি বিজিবি, ডিজি ডিজিএফআই, জেনারেল তারেক আর বেনজির, এই হইলো 4 জন হলো হাসিনার এখন একটা চেয়ারে 4টা পা। হাসিনা এখন এই নিয়ে আছে। আমি আপনাকে সূক্ষ্ম খবর দিয়ে দিচ্ছি, ওনার সাথে আর আসলে কেউ নেই। আমলারাও নাই, হোল আর্মিও নাই, আর্মি সেনাপ্রধানও ওনার সাথে নাই, আর্মির চেইন অফ কমান্ড ওনার সাথে নাই। আবার বলছি, বিজেপির ডিজি শাফিন সাহেব, ডিজিএফআই ডিজি সাহেব, পুলিশের আইজি সাহেব আর জেনারেল তারেক সাহেব, এই চতুষ্কোণ নিয়ে হাসিনার সংসার এখন। এই 4 জন, এই 4 জনই জাতির এটা জানা উচিত। শাফিন সাহেব অ্যাকসেপ্ট করবেন না অফিসার। হু আর ইউ নট টু অ্যাকসেপ্ট ইট? তুমি কে? তোমাকে ডেপুটেশনে পাঠানো হয়েছে ওখানে, সেনাবাহিনীর অফিসাররা বিজেপি কমান্ড করে, অফিসার পাঠানো হয়েছে, সেটা অ্যাকসেপ্ট করবে না। এটা হলো একটা। ডিজিএফআই ডিজি সাহেব এক অফিসারের পোস্টিং হয়েছে, আউট, ডিজিএফআই থেকে চলে যাবে, উনি তাকে রিলিজ করবেন না, বিকজ ওই জায়গায় আবার আজিজ সাহেবের লোক এসে ঢুকে যাবে। এই ধরনের ক্লোক অ্যান্ড ড্যাগার, যেটা আমরা ইংরেজিতে বলি, কথা বুঝছেন, ও মুখে কালো কাপড় হাতে চাক্কু, এই খেলা চলতেছে এখন ওখানে। এখন যদি আপনি এগুলো বলেন, সেনাবাহিনীর ভিতরে বিরুদ্ধে আর কত প্রোপাগান্ডা করবেন? সত্য কথাটাই ওদের কাছে প্রোপাগান্ডা। মানে হাসিনার এই যে মাফিয়া সরকার এখন আজিজ ফোবিয়া ভুগতেছে 100%। কখন কি হয়, কখন কি করে না, এনি টাইম। এবং আমি আপনাকে বলি, আপনি একবার বললাম না যে ভারতের সাথে তার দ্বন্দ্বটা একটা চরম আকারে যাচ্ছে এখন। আমার অনুষ্ঠানের শেষ দিকে এই যে চীনের প্রতিরক্ষা মন্ত্রী আসছেন বাংলাদেশে, আমরা একটি প্রসঙ্গটা শুনতে চাই, তারপর আমরা শেষ করব। এটার সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি, কিন্তু আমি এই বিষয়ে লিখি নাই এই জন্য অনেক কিছু লেখাটা অনেক সময় মানে করি না যে লেখা উচিত এই সময়, বা এটা ততটা প্রণিধানযোগ্য অথবা ততটা ইম্প্যাক্ট করবে বা এটা দরকার আছে সেটাও মনে করি না। তাছাড়া সবসময় একটা শান্তি চাই আর কি। এখানে আপনার বটম লাইনটা হলো চায়নার যে প্রজেক্টের টাকাগুলা অনেকগুলার ব্যাপার, জিও পলিটিক্স তো আছে, ভারতের সাথে দ্বন্দ্বের ব্যাপারটা আছে। সবচেয়ে বড় জিনিস যেটা হয়ে গেছে, বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংটা প্রচন্ড মাত্রায় বেড়ে গেছে। এটা তো আপনারা দেখছেন রাস্তায় কি হয়েছে। তো এই বছরে কোভিডের ভিতরে বোধহয় 6 সপ্তাহ আগে পাকিস্তানের রাষ্ট্রদূত যে ঢাকায় আছেন, তাকে প্রধানমন্ত্রী ওখানে উনি দেখা করছেন। দেখা করে তাকে কি ব্রিফ করা হয়েছে জানি না, উনি পাকিস্তানে ফেরত বেড়াতে গেছেন, গিয়ে ওখানে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, সেনাপ্রধান, আইএসআই চিফ, সবাই সাথে দেখা করছেন। তো এখন যেটা শুনতে পাচ্ছি ভিতরে খবর, যে চায়নার সাথে সম্পর্কটাকে স্বাভাবিক করার জন্য তাদেরকে ইমরান খানকে দুতিয়াল হিসাবে ব্যবহার করা হচ্ছে আর কি, মিডল ম্যান হিসাবে। হিজ গুড অফিসেস আর বিং ইউজড। তো যার জন্য সেইটা এখন ফল দিচ্ছে। চাইনিজদের অভিমান বোধে ভাঙছে, ওদের ডিফেন্স মিনিস্টার করা পাঠাচ্ছে বাংলাদেশে এই কোভিডের মধ্যেই। মঙ্গলবারে উনি বোধহয় ঢাকা ল্যান্ড করবেন। তো এখন আপনি আমাকে বলেন, ভারত কতটুকু চটবে এই ব্যাপারটা নিয়ে? আপনি আমাকে বলেন, কারণ আপনি ভারতের পে রোলে আসেন, বা হোয়াট এভার, আমরা স্ল্যাং ভাষায় বলি পে রোলে আছে, তার মানে আপনি অনুগত, ভারতের অনুগত। ভারত বাংলাদেশকে সব দিক থেকে ক্যাপচার করে রাখছে, ভারতের অনেক রিস্ক নিয়ে আপনাকে, অনেক সমালোচনার মুখে আপনাকে মানে সমর্থন দিয়ে আসছে। তো এখন এই মুহূর্তে ভারত বাংলাদেশের ভিতরে কিছু একটা ঘটাবে খুব সহজ। এটা কার মাধ্যমে ঘটবে, কিভাবে ঘটবে আমি জানি না। হাসিনার জন্য এখন প্রধান হুমকি হলো ভারত। আমি আপনাকে একটু বলে দিতে পারি, হচ্ছে যে আমরা যদি এক কথায় সাম আপ করি, যে হাসিনার পৃথিবী ছোট হয়ে আসছে। ছোট মানে অনেক ছোট হয়ে আসছে, এটা অনেক ছোট এখন। এবং আপনাকে বলি, গত 10 মাসের মধ্যে একমাত্র 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে অনেকের পরামর্শে, উনি যেহেতু একদম ঘর থেকে বের হয় না, উনি ধানমন্ডিতে পুষ্পস্তবক দেওয়ার জন্য বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওখানে গিয়েছিলেন। তাছাড়া তিনি কোথাও সামান্যতম ওই ভবন, আমরা বলি না জিনের আসর করছে একটা বাড়িতে, আর বেরোতে পারে না, ওই বাড়িতে জিনের আসর হয়ে রয়েছে, সে ওখান থেকে আর বের হয় না, ওখানেই আসে, বেডরুম থেকে সামনে কনফারেন্স রুমে আসে। আগে তো ভার্চুয়াল করতে অনেকগুলো, এখন ভার্চুয়াল করাও বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বিকজ ওই
ব্যুরোক্রেটস আর নট ইন্টারেস্টেড ইন এনি মোর শোপিস ব্যাপার স্যাপার নিয়ে আর ইন্টারেস্টেড না, ওই ডিসির আর তো দায় নিতে যাচ্ছে না আর কি, আর তো না দায়- এক্স্যাক্টলি। ওরা জানে যে আমাদের তো ধরা খেয়ে গেছি এখন হুম, হুম, হুম। এই গভর্নমেন্টের সাথে, কারণ ওদের উপর রিস্ক আসতেছে। তো আপনি দেখতেছেন অলরেডি গার্ড দেওয়া হয়েছে, ইউএনও পর্যন্ত আর্মড গার্ড নিয়ে চলে। ইউএনওর তো ওরা তো প্রথম টায়ারের অফিসার, তাই না? এরা তো ফার্স্ট এন্ট্রি, ওদের তো ইউএনওর হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওই লেভেলের অফিসার। তারাও এখন গার্ড নিয়ে চলতে হচ্ছে তাদেরকে। ডিসিদের কথা তো ডিসিদের তো পুরা গার্ডে রাখতে হচ্ছে। তো প্রশাসন যেটা আছে, কারণ শোনেন একটা জিনিস বুঝতে হবে আপনাকে, দেশটা সবার, এক পর্যায়ে এসে সবাই টের পাচ্ছে আরে সরকার যা করছে এটা তো ভালো দিকে যাচ্ছে না জিনিসটা। কতক্ষণ আর এসব জিনিস আপনি কতক্ষণ এসব জিনিস মেনে নেবেন বলেন? তারপরে কোভিডটা একটা যেভাবে একটা আঘাত হানছে সবকিছুর উপরে, এটার যে কি ইম্প্যাক্ট সমাজের উপরে, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আপনি ধরে নেন। আপনি দেখেন তো এখন কি পরিমাণ স্টোরি আসছে রেপের ঘরের মধ্যে। আজকে দেখলাম আওয়ামী লীগের এক নেত্রীকে তার স্বামী মেরে ফেলছে, এবং মহিলা ছোটখাটো নেত্রী না, সে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ কমিটির সদস্য। কেন্দ্রীয় কমিটির যে উপকমিটি আছে ত্রাণ বিষয়ক উপকমিটি, সেটার সদস্য, তার মানে সে একজন সেন্ট্রাল লিডার, তাকে তার স্বামী মেরে ফেলছে এখানে। একটা এই মানসিক একটা অবস্থা দেশের সৃষ্টি হয়েছে, যেটা এইসব সময় লিডারশিপ প্রয়োজন। এই যে শেখ হাসিনা ঘরের মধ্যে বসে থাকে, আপনি বলেন তো আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রপতি বা সরকার প্রধানদেরকে আমরা কিভাবে কাজ করতে দেখছি কোভিডের মধ্যে? কতবার বিভিন্ন জায়গায় যাচ্ছে, মিডিয়াতে আসতেছে, সবাইকে কত, মানে তারা এত ব্যস্ত পুরো জিনিসটা ম্যানেজ করার জন্য। সব দুটো জিনিস নিয়ে ব্যস্ত, একদিক দিয়ে মহামারী সামলাচ্ছে, আর একদিকে মানুষ যেন উপোস না থাকে, মানুষের যেন সামান্যতম সমস্যা না হয় সেটা এনশিওর করতেছে। টাকা কোত্থেকে আসবে, দে আর নট ওরিড অ্যাবাউট ইট। কথা বুঝছেন? সরকারের দায়িত্ব তো এটাই ভাই, এটাই তো। আপনি সুখের সময় আমার থেকে টাকা নেবেন, ট্যাক্স নেবেন, সব নেবেন, আমি আয় করব। দুঃখের সময় তো আপনাকে দিতে হবে, যেখান থেকে দেন দিতে হবে তো আপনাকে। আপনি তো সব চুরি করে খেয়ে বসে আছেন, তাই না? আর শুধু চুরি নাকি, কত পার্সেন্ট চুরি করে আপনি চিন্তা করেন। 10টা কোভিড হাসপাতাল, এগুলো তো মহানগরীতে, অ্যাজ আই সেড, ডিস্ট্রিক্ট লেভেলে কোনো কোভিড হাসপাতাল আসলে নাই। আইসিইউ না থাকলে এটাকে আপনি কোভিড হাসপাতাল বলবেন কেন? কারণ কোভিড হলো ফুসফুসজনিত সমস্যা সৃষ্টি করে, নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম। তো আপনার যদি আইসিইউ না থাকে, সেটাকে তো আখ্যায়িত করা যায় না কোভিড হাসপাতাল হিসেবে। আপনি দেখেন 10টা হাসপাতালের করাপশন, সরকারের ভাষ্য হলো 370 কোটি টাকা। কোভিডের পয়সাগুলো খেয়ে ফেলছে সবাই। এর আগে তো মাস্ক থেকে আরম্ভ করে ইউ নেম ইট। এখন আবার দেখেন ইন্ডিয়া পুরো আমাদের ভ্যাকসিনের টাকায় খেয়ে ফেলছে। এখন বলে যে এটা খেয়ে ফেলে নাই, এটা আসবে। কখন আসবে? আসবে কখন? বিয়েটা শেষ হয়ে যাওয়ার পরে বিরিয়ানিটা আসবে। অর্থাৎ সরকারের আমরা এক অর্থে বলতে পারি যে সরকার এখন অ্যাকচুয়ালি শেষ পরিণতির দিকেই যাচ্ছে। কারণ এবং আমি যদি যে সেনাবাহিনীর অফিসারদের কথা যেটি বললাম, আমাদের প্রশাসন এবং পুলিশও কিন্তু এরকম বহু ঘটনা ঘটছে। বহু জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে, বরখাস্ত করা হচ্ছে, মানে হুমকি দিয়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি তো মনে করি, যেমন ধরেন আওয়ামী লীগের যে পলিসি, যে আপনি দেখলেন যে গণজাগরণ মঞ্চ, যুদ্ধাপরাধের বিচার, এই সেই হইচই করে এমন একটা অবস্থা করলো যে বিএনপি সিদ্ধান্ত নিতে পারলো না তারা কোন দিকে যাবে। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্যের ফাঁসি হয়ে গেল, সালাউদ্দিন কাদের চৌধুরী। কোনো প্রতিবাদও কিন্তু হয়নি। বিএনপি শেষ মানে কি? বিএনপিকে কর্নার, জামাত শেষ। এখন এই যে হেফাজত, কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি, এখন হেফাজতকে শেষ করে দিচ্ছে। অর্থাৎ এইভাবে কিন্তু একের পর এক, এখন ধরেন যে অফিসারগুলোকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হচ্ছে, কেউ যদি মনে করে যে খুব ভালো হয়েছে কেসে, আমি তো আছি, আপনি কিন্তু নাই, আপনি কিন্তু নেক্সট, কিন্তু নেক্সট। আপনি যদি অন্যায়কে মেনে নেন, আপনি কিন্তু নেক্সট। সো এই জায়গায় থেকে আসলে আমাদের সকলের সচেতনতা এবং কঠোর অবস্থান প্রয়োজন। আপনার কাছ থেকে আমরা শেষ মন্তব্য জানতে চাই। আমার কথা হলো, দেশের অবস্থা, আমি ফ্রম দ্য বিগিনিং অফ দিস শো আমি বলে আসছি, গভর্নেন্স হ্যাজ কলাপসড। রাষ্ট্র পরিচালনার যে ইন্টিগ্রেটেড জিনিসগুলা, একটি কম্পোনেন্ট, আমি বললাম এখানে একটা সিস্টেম ইজ ডিফাইন্ড বাই স্ট্রাকচার অ্যান্ড ইন্টারাকশন, লাইক এন আইসক্রিম ফ্যাক্টরি। এখানে আপনি ওইটাকে ঢুকাচ্ছেন, ওখানে দুধটা ঢুকতেছে, ওখানে আইসটা ঢুকতেছে, ওখানে গিয়ে ওইটা হচ্ছে, তারপরে ফাইনালি প্যাকেজে বেরিয়ে আসছে। একটা সরকার কিন্তু এমন একটা জিনিস, তাইলে এটা আপনি বলতে পারেন যে ইটস রান অ্যাজ পার পলিটিক্যাল সায়েন্স।
আপনি রাষ্ট্রবিজ্ঞানটাকে আপনি বিজ্ঞান বানাবেন, ওকে? এই মানবিক জিনিসটাকে আপনি বিজ্ঞানে রূপান্তরিত করবেন, তাহলে এটা রাষ্ট্র চলবে, তাহলে চলবে না। এটা বর্তমানে কলাপস করছে। তাইলে এখন দেশে আছে কি? তাইলে আমি আপনাকে সত্যি কথা বলি, এখানে সেনাবাহিনীটা আছে। কেন আছে বলছি? এটা স্ট্রাকচার আছে, এটার এখনো চেইন অফ কমান্ড আছে, সবকিছু আছে। এখানে কেউ ইচ্ছে করলেই উল্টে যেতে পারে না, ইচ্ছে করলেই আবার উল্টাপাল্টা কাজও করতে পারে না। সবচেয়ে বড় কথা, একটা প্রশিক্ষণ আছে, মোটিভেশন আছে। এখন কথা হচ্ছে কি, এইটা চেইন অফ কমান্ডটাকে ধরে রাখতে হবে। সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসার, আই এম নট সেইং অনলি জেনারেলস, প্রত্যেকটা অফিসারকে ঐক্যবদ্ধ থাকতে হবে যে আমরা আমাদের সেনাপ্রধান থেকে যে আদেশে আসুক না কেন, আমরা সেইভাবেই চলবো। দ্যাট ইজ আওয়ার চেইন অফ কমান্ড। আমি অফিসারদেরকে রিকোয়েস্ট করবো, প্রধানমন্ত্রীকে চিনতে যেও না। এরকম দুর্যোগ অতীতে অনেকবার ঘটেছে। তোমরা জিনিসপত্র, তোমরা এক্সপ্রেশন অফ গ্রিভেন্স দেওয়ার মতো তোমাদের নৈতিক অধিকার আছে, আইনগত অধিকার আছে। তোমরা যদি কোনো জিনিস মনে করো তোমরা এটা সহ্য করতে পারছো না, দেশের জন্য হোক, জাতির জন্য হোক, যে কোনো কাজ, এই যে এই মুহূর্তে দুর্যোগের ভিতরে তোমাদের কোনো সাহায্যের যদি প্রয়োজন থাকে, তোমাদের মনে করো আমরা উই শুড গো অ্যান্ড হেল্প দ্য সিভিলিয়ানস, আমাদের মানুষগুলোকে হেল্প করা উচিত, প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দাও। উনি না শোনার কে? তোমরা 5 জেনারেল একত্র হয়েছ, প্রধানমন্ত্রী ইজ নাথিং, নোবডি ইজ নাথিং ইন ফ্রন্ট অফ ইউ। দেশ হাততালি দিবে, বাহাবা দিবে, দেশের মানুষটা উপায় খুঁজতেছে। আই ওয়ান্ট দ্য আর্মি অ্যাজ সলিড অ্যাজ রক। তোমরা তোমাদের চেইন অফ কমান্ডার রাখো ঠিক করে। বাহ্যিক শক্তি এখানে উস্কানি দেওয়ার জন্য বিরাট চেষ্টা করে যাচ্ছে। আভ্যন্তরীণভাবে এই ক্ষমতাসীন দলটা সেই বেনিফিটটা নিয়ে তারা আর ক্ষমতাটা পোক্ত করার চেষ্টা করছে। এই চালাকিগুলো বোঝার চেষ্টা করো, দেশটাকে ভালোবাসার চেষ্টা করো। প্লিজ ডোন্ট ডেস্ট্রয় দিস কান্ট্রি। তবে আপনি যে সেনাপ্রধানের চেন অফ কমান্ডের কথা বলবেন, তো সেনাপ্রধানই যদি ডিরেইলড হয়, সেনাপ্রধানই যদি আপনার তার চেন অফ ইয়েতে না থাকে, মানে কি বলবো এটাকে, মরাল জায়গায় না থাকে, তো সেই সেনাপ্রধান দিয়ে কি হইবে? ডিরেল সেনাপ্রধান কি আমি আনছি নাকি? কে আমার উপর বসানো হয়েছে? আমার তো কোনো সে নাই এখানে। ডিরেল প্রধানমন্ত্রীকে আমি আনছি নাকি? ইম্পোর্ট করছি আমি অস্ট্রেলিয়া থেকে? কিন্তু বৃহত্তর আসপেক্টে, দেশের আসপেক্টে, জনগণের আসপেক্টে, আমি যে সংবিধানের শপথ নিয়েছি, আমি যে দেশ রক্ষার শপথ নিয়েছি, আমার দেশ আমার সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি বসে থাকবো আমার চেন অফ কমান্ডের জন্য? আমার সেনাপ্রধান আমাকে আদেশ দিবেন, আমার সেনাপ্রধানের আদেশের জন্য আমি অবশ্যই বসে থাকবো। একটা আদেশ আমি মানবো না, আনলফুল কমান্ড। সেনাপ্রধান যদি বলে আমাকে অমুককে মেরে ফেলো, আমি সেটা মানবো না। স্যার আমি কেন মারতে যাব? সেনাপ্রধান যদি আমাকে বলে যে এটা পুরাই ফেলো, টেলিভিশন সেন্টার উড়িয়ে দাও, এই করো, ডিস্ট্রাকটিভ কোনো কাজ করো, আমি সেটা মানবো না। লফুল কমান্ড যদি হয়, ইফ দ্য কমান্ড ইজ লফুল, ফর এক্সাম্পল এখন যদি জাতির প্রয়োজনে, কিন্তু শহীদ এই আনলফুল কমান্ডই তো ফলো করতেছে আমরা যা দেখছি গত 12 বছর ধরে। কত সেনা কর্মকর্তা অ্যাবিউজড হয়েছেন, নির্যাতিত হয়েছেন, গুম হয়েছেন, কত সেনা কর্মকর্তা চাকরি গেছে, কত সেনা কর্মকর্তা বিদেশে পালিয়ে গেছেন। আনলফুল কমান্ড গুলোই তো এক্সিকিউটেড হচ্ছে খুব স্ট্রংলি। লফুল কমান্ডের তো কিছু আমরা দেখছি না। হ্যাঁ, আপনি তো সেটা বলছেন। এখন কথা হচ্ছে কি, তো আমি কি করব? কম্বলটা বাঁচতে বাঁচতে প্রত্যেকটা পশম উঠাতে আমি কি এখন সেনাবাহিনীটাকে শেষ করে দেবো? সেনাবাহিনীটা চলে গেলে থাকতেছেটা কি দেশের মধ্যে, সেটা বলুন আপনি আমাকে। আমি আজকে বলি, একজন সচিব আমাকে জবাব দিক, একজন বুদ্ধিজীবী আমাকে জবাব দিক। আজকে এই সেনাবাহিনী না থাকলে আপনার দেশে থাকবেটা কি? কালকে এনআরকি দমন করবে কে? সেনাবাহিনীর জন্য কোনো কিছু দমন করা 10 মিনিটের ব্যাপার। কালকে রাস্তা আর্মির ট্যাম্প নামুক, সোলজাররা হেলমেট পরে নেমে যাক, সারা বাংলাদেশ ঠান্ডা। একটা লোক উপোস থাকবে না, একটা মানুষও না খেয়ে মরবে না, এক ফোঁটা চাউলের অভাবও হবে না। আর্মি নোজ ইটস মেকানিজম ম্যান। আর্মি জানে কি করতে হবে। আর্মি নিজের রেশনটা ওদেরকে এনে দিয়ে দেবে। এটা হলো দুর্যোগের কথা বলছি, মহামারীর কথা বলছি। রাষ্ট্র তাদের সেই প্রশিক্ষণ আছে ভাই, তাদেরকে ব্যবহার করো তুমি। আর আরেকটা কথা বলি, রাজনীতি যদি বুঝেন, দেশপ্রেম যদি থাকে, ডাইভার্ট দ্য অ্যাটেনশন সামওয়্যার। সেনাবাহিনী দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে, ওদেরকে মিশন দেন। ওদেরকে মিশন দেন যে যুদ্ধের ট্রেনিং করো, রাষ্ট্রের হুমকি মোকাবেলা করো, মানুষের সাহায্যে চলে যাও, ইউনিফর্ম পরো, এফএসএমও পরো, ওই যে বস্তাপেটি পরো, নেমে যাও, বিভিন্ন বিভিন্ন মিশনে নামায় দেন। আপনিও বসে থাকবেন গণভবনের ভিতরে, সেনাবাহিনীও বানিয়েছেন কুড়ে ঘরের একটা মানুষ, তারা 4 বেলা ভাত খাওয়াবেন। আপনি এইভাবে তো একটা রাষ্ট্র চলে না। হোয়াট ইজ দ্য স্পিরিট অফ দিস নেশন ম্যান? এই জাতির স্পিরিটটা কোথায়? আপনার তো স্পিরিট মরে গেলে তো একটা জাতি মরে যায় ভাই। এই মহিলা তো এসে বুঝবে না, তার এই বুঝার ক্ষমতা তো আল্লাহ দেয় নাই তাকে। এটা এইভাবে কথা বললে মানুষ মনে করে প্রধানমন্ত্রীকে অপমান করি। ইটস নট কোশ্চেন অফ ইনসাল্টিং ইউ ম্যাডাম, ইটস কোশ্চেন অফ কোশ্চেনিং ইউর ইন্টিগ্রিটি অ্যান্ড ইউর ইন্টেলেক্ট, লেভেল অফ ইন্টেলেক্ট। আপনি সেটা বুঝবেন না। আপনি কি মনে করেন পৃথিবীর বড় বড় দেশগুলা
সেনাবাহিনীকে 10টা মিশনে পাঠায় বৎসরে, ইরাক আক্রমণ করে, সিরিয়া আক্রমণ করে, এই করে সেই করে, কোনো কারণ ছাড়া। দে ওয়ান্ট অ্যান আর্মি লাইক অ্যান আর্মি, যেটা স্পিরিট থাকবে, যুদ্ধ করার একটা স্পিরিট থাকবে ভিতরে। এই সেনাবাহিনীকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। আপনাকে জলসিঁড়িতে সেনাবাহিনী, জলসিঁড়ি কাজে লাগান, আপনি রাস্তা বানানো কাজে লাগান, কেন এই দেশে ইঞ্জিনিয়ার নাই? যেখানে টাকা কামাইতে পারবে সেখানে ঢুকাই দেন আপনি। আবার আপনার এখানে কমিশনও যায়। ডোন্ট টেল মি ইউ ডোন্ট টেক দ্য কমিশন। আপনার ফ্যামিলি কমিশন পাচ্ছে। আপনি যত ফেরেস্তাগিরি ভাব দেখান না কেন হাসিনা, আপনি এত করাপ্ট না হইলে আপনার আন্ডারে আল্লাহ এত করাপশনের লোক দেয় না। এ পার্সন ইজ নোন বাই দ্য অ্যাসোসিয়েট। আপনার সাথে প্রত্যেকটা লোক এত করাপশন করতেছে, ইহাই প্রমাণ করে আপনি সবচেয়ে দুর্নীতিবাজ একটা প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ। এবং আপনি যে বলছিলেন, আমি যদি 4 ব্রিগেডিয়ার সম্পর্কে বলি, যে চিটাগাং এর 8 লেন হাইওয়ে প্রজেক্ট, পদ্মা সেতু প্রজেক্ট, রিভার ড্রেজিং প্রজেক্ট এবং জলসিঁড়ি প্রজেক্ট, তাদেরকে এই প্রজেক্টগুলোর সঙ্গে নানা অনিয়মের সঙ্গে যুক্ত করা হয়েছে, অভিযুক্ত করা হচ্ছে। এবং ক্যাপ্টেন শহীদ, আপনি যা বললেন, আমরা চাই যে এই মহামারীর কালে অন্তত সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়াক। আমাদের এই মানুষের যে হাহাকার, খাদ্য নিয়ে, চিকিৎসা নিয়ে যে অবস্থা, অন্তত চিকিৎসায় কতটুকু হবে জানি না, অন্তত খাদ্যের যে ম্যানেজমেন্ট, কোনো মানুষ না খেয়ে মরবে না সেনাবাহিনী যদি তৎপর হয়ে মাঠে নামে। আমার মনে হয় যেন একটি ব্যবস্থা হয়ে যাবে, কারণ সেনাবাহিনীর পাশে সাধারণ মানুষ এসে দাঁড়াবে। আমি আপনাকে বলি, কনক, সেনাবাহিনী যদি মাঠে নামে, আমি আপনাকে বলি কতগুলো জিনিস ঘটে যাবে সহসাই। প্রত্যেকটা মানুষ মাস্ক পরবে, প্রত্যেকটা মানুষ একটা ডিস্টেন্স নিয়ে চলাচল করবে, অভুক্ত কেউ থাকবে না। সেনাবাহিনী সুন্দর মতো লিস্ট করবে যে হুইচ আর দ্য মোস্ট ভার্নারেবল গ্রুপ, কাদেরকে দিতেই হবে, নাহলে তার খাওয়াটা নাই। হ্যাঁ, রিক্সা বন্ধ, রিক্সা চলে না, ভালো কথা। কোভিড যদি সিরিয়াস হয়, রিক্সা তো অবশ্যই চলবে না, গাড়ি করে অবশ্যই চলবে না। তাহলে ওই মানুষগুলোকে একটা খাওয়া পড়ার ব্যবস্থা করতে হবে। আমাদের দেশ এত গরিব না যে দেশের ভিতরে কোথাও এমন খাদ্য নাই যে আমরা একদম উপোস করে মরে যাবো কালকে সকালে। একটার পর একটা হারভেস্ট আসতেছে, 3টা সিজনে হারভেস্ট আসছে। মানুষের খাবার শেয়ার করবে, মানুষের এই যে যেমন ধরেন শীতকালে মানুষ শীতবস্ত্র। আরে ভাই, সেই সহমর্মিতা তো নাই। আমি তো কাউকে এখন বিশ্বাসও করছি না। আমি যে আপনার সাথে বিশ্বাস করব, মেলামেশা করব, এটারও তো একটা বিরাট ভয় ঢুকে গেছে। না, সহমর্মিতা নাই মানে এই তো ভয়ের কারণে সহমর্মিতা নাই। ভয় মানে কি? টেরোরাইজ করতেছে তো, পুরো জাতিটাকে টেরোরাইজ করে ফেলছে। এটা কোভিড না, এদের আওয়ামী লীগাররাই সবাইকে টেরোরাইজ করে ফেলছে। কথা বুঝছেন? মানে প্রত্যেকটা এলাকায় দেখা যাবে যে আপনি যদি এখন মানুষকে খাওয়ানোর জন্য যদি এক গাড়ি খাবার নিয়ে বের হন, সেখানে আওয়ামী লীগ এসে বলবে যে আমাদের অনুমতি ছাড়া এটা করতে গেলে লাগেন। আপনি আমাকে বলেন, পুলিশ যেভাবে মানুষ পিটিয়েছে গত 2 সপ্তাহ, কোন সভ্য দেশ তো দূরের কথা, অসভ্য দেশ এরকম কিছু করতে পারে? আফ্রিকাতে তো কত দেশ আছে যেগুলো এখনো মানে সভ্যতার ছোঁয়াতেও আসেনি। ওখানে কি পারে এরকম করতে? পারবে না। কেন করতে পারতেছে তারা? এগুলো হলো আওয়ামী ক্যাডার। এদেরকে আইজিপি ব্যানার্জি বলে দিচ্ছে লকডাউন ইম্পোজ করো, বাইরে হতে দেবে না। তুমি একটা কার ধরো না, একটা মোটরসাইকেল ধরো না, তুমি রিক্সাওয়ালাদেরকে যেভাবে পিটাইছো, বাবা তোমাদের কপালে কি আসতেছে ওইটা আগে দেখো। ওরা অসহায়, ওদেরকে তুমি এভাবে মারতেছো। এই জিনিসগুলোই আজকে জাতির এই জাতির উপরে আযাব এসে গেছে। কোনো আমি কয়েকটা কথা বারবার বলি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কিন্তু সমানভাবে পাপী। জি, ক্যাপ্টেন শহীদ, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে, মানুষের জানমালের হেফাজত হবে, যেভাবেই হোক নিশ্চয়ই একটা রাস্তা বেরোবে এবং আমরা নিশ্চয়ই গণতন্ত্রের দিকে ফিরে যাব। এবং আপনি যে বলছিলেন মানুষের আস্থা আছে সেনাবাহিনীর উপরে, আমরা চাই মানুষের এই আস্থাটি থাকুক, আস্থা আছে বলুক, মানুষ যেন না বলে আমাদের আস্থা ছিল, এটি যেন অতীত না হয়ে যায়। বর্তমানে এখনো আস্থা আছে, সেই আস্থাই থাকুক। আমরা চাই যে আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার পক্ষে, আমাদের যে সুশাসন কায়েমের জন্য নিশ্চয়ই আমাদের দেশ রক্ষা বাহিনী আমাদেরকে সহযোগিতা করবে। ক্যাপ্টেন শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনার জন্য। কনক স্যার এবং আমাদের দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। অগ্রিম একটা ঈদ মোবারক দিয়ে দিচ্ছে সবাইকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বুঝতে পারছেন অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে এসেছে। আমরা আশা করি এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে পারবেন। তবে সবার উপরে দেশ, এই দেশ রক্ষায় সেনাবাহিনী, পুলিশ বা আমরা কারোর উপরে আমরা নির্ভরশীল হয়ে লাভ হবে না যদি না আমরা সচেতন হই, যদি না আমরা আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য সোচ্চার না হই। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।